শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আম, আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। বন্ধুরা, আজকে আমি একটু আলোচনা করব আমাদের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তার সাথে। আহ, আমরা তো বুঝতেই পারছি জুলাই অগাস্টের পট পরিবর্তন, একটি রাজনৈতিক নির্বাচিত রাজনৈতিক দলেরকে সরিয়ে এমন একটি শক্তি ক্ষমতায় আসলো, তারা আসলে উগ্র ইসলামী মৌলবাদী শক্তি ক্ষমতায় চলে গেছে। এটা কিভাবে হলো? আমরা সবসময় বলি যে আমাদের দেশে ভূরাজনৈতিক প্রভাব আছে। আমাদের দেশের এখন স্পেশালি যেটা অনেক বেশি দৃশ্যমান হচ্ছে, এবং নানা ধরনের কথা আমাদের মাথার মধ্যে চলে এবং আমাদের সমাজে চলে। আমাদের সিভিল সোসাইটিরা টক শো মাতিয়ে ফেলেন যে বাংলাদেশে বিভিন্ন 4-5টা রাষ্ট্রের নাম খুব ঘুরে ফিরে আসে। তো তারা আমাদের দেশে তাদের এজেন্সিগুলো, তাদের ইন্টেলিজেন্সের অফিসের ইন্টেলিজেন্সরা আমাদের দেশের মাটিতে ঘোরাফেরা করে। আওয়ামী লীগ থাকার সময় শুধু শুনতাম আমাদের দেশে নাকি ভারতীয় ইন্টেলিজেন্স রয়ের লোকরা ঘোরাফেরা করছে। এখন যেমন আমরা সত্যি আক্ষরিক অর্থে দেখতে পাচ্ছি যে আইএসআই, যে পাকিস্তানের ইন্টেলিজেন্স আমাদের দেশে আছে, কাজ করছে তারা, এবং তারা প্রকাশ্যেই করছে। তো এই সব অবস্থাতে আসলে বাংলাদেশের মনে হচ্ছে নিয়ন্ত্রক কারা, এবং বাংলাদেশের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে নেই। তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে আমি এই জন্য এমন একজন মানুষকে নিয়ে এসেছি, যিনি বাইরে থেকে বাংলাদেশের মানুষ কিন্তু এই মুহূর্তে বাইরে আছেন এবং বাইরে থেকে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন, এবং উনি ভেতর এবং বাইরেটা খুব ভালো করে আমাদেরকে বলতে পারবেন। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন একজন লেখক, সাংবাদিক, শহীদুল হাসান খোকন। খোকন ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ লোপা আপা, আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর যারা আপনার দর্শক তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ খোকন ভাই, আপনি প্রথম এসেছেন আমাদের দৃষ্টিকোণ একাত্তরে। সেই জন্য দৃষ্টিকোণ একাত্তর পরিবার আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। খোকন ভাই, আপনি সম্প্রতি একটা একটা বই বেরিয়েছে আপনার, ইনশাল্লাহ বাংলাদেশ। সেই বইটা আমি এখনো পাইনি, জোগাড় করতে হবে আমাকে। তো এই বইটা নিয়ে আপনি বাংলাদেশের একটু আমাদের দর্শকদের বলবেন। তার আগে আপনি আপনার ফেসবুকে আমি দেখছিলাম আপনি আম, একটা সেমিনার অ্যাটেন্ড করেছেন, যেটা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বলে কোনো একটা সংগঠন দিল্লিতে অর্গানাইজ করেছিল। আপনি সেখানে ইনভাইটেড হয়েছিলেন এই ইনশাল্লাহ বাংলাদেশ বইটির লেখক হিসেবে, সাংবাদিক হিসেবে। এবং সেখানে অনেক বড় বড় মানুষ ছিলেন, যেমন বিনা সিকরি, আমাদের মানে আমাদের খুবই পরিচিত সাবেক ভারতীয় অ্যাম্বাসেডর বাংলাদেশে যে ছিলেন, তারপরে সাংবাদিকরা জি, ছিলেন, বিভিন্ন বড় বড় মানুষ ছিলেন ওখানে। তো ওখানে আপনারা জুলাই অগাস্টের বিষয় নিয়ে আলোচনা করেছেন ওই সেমিনারে। ওই বিষয়টা যদি একটু আমাদের দর্শকদের বলেন, আসলে আপনাদের ভারতীয়রা এই মুহূর্তে, এখন তফসিলও হয়ে গেল, এই মুহূর্তে ভারতীয়রা আসলে দিল্লি কি ভাবছে, এবং আপনার ইনশাল্লাহ বাংলাদেশ বইটা আসলে কি বিষয়ে লেখা। আবারও ধন্যবাদ আপনাকে লোপা আপা। আসলে প্রথমে আগে সেমিনার নিয়ে বলতে বললেন, তো সেমিনার নিয়ে আগে শুরু করি। আসলে জি। আজকে ভারতের আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার, এটা ভারতের একটা জি। ভারত সরকারের একটি প্রতিষ্ঠান। এখানে একটি সেমিনার ছিল। সেমিনারটির আয়োজক ছিল অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। এটি মূলত একটি ইন্টারন্যাশনাল রিসার্চ থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন। তো এরা দিল্লি বেজ হলেও এরা মোটামুটি সারা বিশ্বের জন্যই কাজ করে, এবং এদের মেইন কাজটি আসলে ভারতের ডিপ্লোম্যাসি নিয়ে কথা বলা, ভারতের বন্ধু রাষ্ট্র বা শত্রু রাষ্ট্র এসব বিষয় নিয়েই তারা মূলত বিশ্লেষণটি করে থাকে। এবং স্পেশালি এরা মাঝে মাঝে খুব ভালো কাজ করে, যেটি আমার চোখে পড়ে, সেটি হচ্ছে তাদের নেইবারিং যে কান্ট্রিগুলো আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার বা নেপাল, এই সাউথ এশিয়ার রাষ্ট্রগুলো নিয়ে তারা মূলত বিভিন্ন ধরনের সেমিনার করে। তো আজকের যে সেমিনারটি ছিল এটা বাংলাদেশকে নিয়ে, এবং স্পেশালি বাংলাদেশকে নিয়ে। যে আলোচনাটি ছিল যে জুলাই আগস্ট অভ্যুত্থান, তারা এটাকে অভ্যুত্থান বলেছে এক অর্থে, যেহেতু মানে
আর খালি চোখে তো এটাকে অভ্যুত্থানই মনে হয়েছে। তো তারা সেটাকে এভাবেই বিশ্লেষণ করেছে যে বাংলাদেশের এই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, এটা নিয়ে মূলত এই আলোচনা অনুষ্ঠানটি ছিল। এই আলোচনা অনুষ্ঠানে মূলত তিনজন স্পিকার ছিলেন। একজন ছিলেন ভারতের সাবেক মানে বর্ষিয়ান কূটনীতিক এবং বাংলাদেশে যিনি একজন হাই কমিশনার, আপনি হাই যেমনটি বলছিলেন কমিশনার। যে হুম। ঢাকায় হাই কমিশনার ছিলেন বিনা সিকরি। এবং বিনাশ। এখানে ছিলেন ভারত সরকারের যে ব্রডকাস্টিং মিনিস্ট্রি, ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি, এই মিনিস্ট্রির একজন সিনিয়র অ্যাডভাইজার ছিলেন, এবং উনিও একজন সিনিয়র সাংবাদিক। উনি একসময় নরেন্দ্র মোদীর অটল বিহারী বাজপেয়ীর উপদেষ্টা ছিলেন, আহ, কাঞ্চন গুপ্তা। কাঞ্চন আর গুপ্তা। রাইট, হ্যাঁ। এবং আমার এই যে আমরা যে ইনশাল্লাহ বাংলাদেশ লিখেছি, এই বইয়ের আরেকজন লেখক আছেন, তিনি মূলত মুখ্য লেখক, দীপ হালদার ছিলেন দীপ হালদার। এই প্যানেলে মূলত ওনারা তিনজনই প্যানেলিস্ট ছিলেন। এবং আন্তর্জাতিক একজন বিশেষজ্ঞ, আহ, সুশান্ত সরেন, খুব নামকরা মানুষ হুম। দিল্লির, উনি মূলত ওদের এইটা সঞ্চালক। সঞ্চালনা করেছেন। তো আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলাম, অনেকেই ছিলাম সেখানে। সামরিক বাহিনীর লোকজন ছিলেন, বিশেষ করে আহ, ইন্ডিয়ান নেভি, বিমান বাহিনী, সেনাবাহিনী, ওয়াও। তারপরে বিভিন্ন সাংবাদিক ছিলেন। মোটামুটি এটা অনেক বড় একটা বড় একটা। গ্যাদারিং, হ্যাঁ, এবং ইন্টেলেকচুয়াল গ্যাদারিং আর কি। হুম। তো সেখানে আমার সৌভাগ্য হয়েছিল যে আমি বোধহয় একমাত্র বাংলাদেশী হিসেবে সেখানে ছিলাম। আপনিও এবং একজন ইন্টেলেকচুয়াল, সেজন্য আমাকে ছিলেন। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে ইনশাল্লাহ বাংলাদেশ, যেহেতু সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে, হুম। যদিও আমি আলোচক ছিলাম না, কিন্তু যেহেতু সমসাময়িক এবং আমি দিল্লিতে ছিলাম, তাই ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। Very good. তো সেই আলোচনাটি মূলত তারা বাংলাদেশটাকে, যে জুলাই আগস্ট আন্দোলন, যে কথাটি আমরা বলার চেষ্টা করি বা যেটি সত্যি কথা, যেটি আসলে এখনো ওইভাবে পাবলিশড হয়নি বাংলাদেশে, যে জুলাই আগস্ট আন্দোলনে একজন ষড়যন্ত্র, হ্যাঁ, আমার জন্য। শেখ হাসিনা পদত্যাগ করলেন, বা শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা বাধ্য হলো। করো। কিন্তু যে কারণে করা হলো, সেই কারণটি কি ছিল? সেই কারণটি তো অপ্রকাশ্যে বলা হয়েছিল যে একটি ছাত্র আন্দোলন, বা আহ, বলা হচ্ছিল যে এটি বাংলাদেশের স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা দূর করা, নির্বাচন ফিরিয়ে আনা, শান্তি শৃঙ্খলা, দেশের সমস্ত পরিস্থিতি, তাদের ভাষায় বলছি। তো তারপরে 5 আগস্টের পরে বাংলাদেশে যে যাত্রাটা, এই যাত্রাটাকে কি দেখা গেল? যে সেখানে জঙ্গিবাদী শক্তির উত্থান, সেখানে মব সন্ত্রাস, সেখানে দলীয় দুর্নীতি, বাচ্চা বাচ্চা ছেলেদের দুর্নীতি, সেখানে ইসলামিক স্টেটের মতো আপনার জঙ্গিবাদী কর্মকাণ্ড, সেখানে শিল্পীদের পেটানো হচ্ছে, শিক্ষকদের পেটানো হচ্ছে, রাজনীতিবিদদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কিসের জন্য চেঞ্জ আনা হলো? এটাই মূলত ছিল এই আলোচনার প্রতিপাদ্য। এবং আমার কাছে অসাধারণ মনে হয়েছে, একজন দর্শক হিসাবে আমি ভীষণ এনজয় করেছি যে যে কথাগুলো আমরা বলার চেষ্টা করছি দিল্লির একটা সেমিনারে, আজকে সেই আলোচনাগুলো আমি শুনলাম এবং নিজ কানে শুনলাম। বিশেষ করে বিনা সিকরি, আমি উনি এটাই তার জানতে বক্তব্য চাচ্ছিলাম, উনি কি বলেছেন? ওনার বক্তব্যে উনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের 2024-এর জুলাই আগস্টে যে আহ, কথিত ছাত্র আন্দোলন হয়েছে, এই আন্দোলনটিকে উনি রেভিলেশন বলতে মোটেই রাজি নন। এবং উনি ওকে। প্রতিবাদ করেছেন যে আপনারা যে ব্যানারে লিখেছেন টাইটেল রেভিলেশন, আমি এটা দ্বিমত পোষণ করি, এটা ইট রেভিলেশন ইজ নয়। নট রেভলিউশন। নো। এবং উনি স্পষ্ট করে বলেছেন যে এটি একটি হামলা, এটি মেটিকুলাস ডিজাইন। ইউনুসের ওই কথাই বলেছেন যে নিউ ইয়র্কে যে ইউনুস বলেছে মেটিকুলাস ডিজাইন, নট অনলি দ্যাট, সেখানে সে মাহফুজ আলমকে এই মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়েছে। এবং শুধু তাই নয়, তিনি সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন, তিনি ভারতের অশান্তি নিয়ে কথা বলেছেন, তিনি দেশের মধ্যে অভ্যন্তরীণ জঙ্গিবাদ নিয়ে কথা বলেছেন। অথচ মুক্তিযুদ্ধ 71 যখন ধূলিসাৎ হচ্ছে, তখন তা নিয়ে কথা হচ্ছে না। উনি স্পষ্ট করে বলতে চেয়েছেন যে 1971-এর বিপরীতে একটি আহ, কি হামলা হয়েছে বাংলাদেশে। 1971-এর উপর হামলা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার উপর হামলা হয়েছে 5 আগস্ট, জুলাই আগস্টে। যে হামলার পর যে বাংলাদেশে যে সরকার ব্যবস্থাটি কায়েম হয়েছে, উনি বলেছেন যেটি পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানি সরকার বা পূর্ব পাকিস্তান কায়েম হয়েছে। উনি এটা স্পষ্ট করে বলেছেন এবং উনি এটা এটাকে বিনা সিকরি স্পষ্ট, বললেন। হ্যাঁ, বিনাশিক। এবং উনি স্পষ্ট করে এখানে বলেছেন যে কোনোভাবেই, কোনো মতেই বাংলাদেশের এই যে সরকার চলছে, যে সরকার ব্যবস্থা চলছে, এদেরকে ভারতের বিশ্বাস করা উচিত হবে না। এবং এদেরকে যত দ্রুত সম্ভব এদের বিরুদ্ধে ভারতের সতর্কতামূলক প্রস্তুতি রাখতে উনি অনুরোধ করেছেন ভারত সরকারকে। এবং উনি আরেকটি কথা খুব স্পষ্ট করে বলেছেন যে নেপাল, শ্রীলঙ্কা
বা এই অঞ্চলে মালদ্বীপস, এখানে যে ধরনের রেগুলেশন হচ্ছে সেই রেগুলেশনের সঙ্গে বাংলাদেশের রেগুলেশনের মিল নেই, কোনো সম্পর্ক নেই, মিল নেই। এটি সম্পর্ক নেই। মূলত একদমই ওই রেভলিউশনগুলো দেশপ্রেম থেকে অনেকটা হয়েছে এবং তারা ঘুরে দাঁড়ানোর পথ পেয়েছে। উনি এটা, যেমন উনি ভোট ঘোষণা নিয়ে, বাংলাদেশের যে ভোট ঘোষণা হলো সেটা নিয়ে একটা কথা বলেছেন যে বাংলাদেশে তো বলা হচ্ছে যে 2013, 2018 বা 2024 নিরপেক্ষ ভোট হয়নি। সেই ভোট হয়নি বলেই তো এই সরকার এসছে তাদের মতে। তাহলে এই সরকার কেন আওয়ামী লীগের মতো একটি জনপ্রিয় দল, একটি বিশাল সমর্থনের রাজনৈতিক দলকে কেন বাইরে রেখে নির্বাচনের পায়তারা করছে? তার মানে কি তারা কি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরানোর মিশন নিয়েই এই আন্দোলন করেছিল? সেটা তো এখন প্রমাণিত সত্য। এবং উনি বলেছে যে এই যে যে নির্বাচন হবে, এই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এবং এই নির্বাচন যদি আয়োজন করা হয় সেই নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। এবং উনি বলেছে যে আওয়ামী লীগ আমলে এক দফা মানে তরফা নির্বাচন যেটা হয়েছে বলা হয়, সেটাতে তো জনগণের একটা উপস্থিতি ছিল। এই নির্বাচনে লোকজন দুটো কারণে যাবে না, একটা আওয়ামী লীগকে ভালোবাসার কারণে যাবে না, আর একটা আতঙ্কের কারণে যাবে না। তো ভয়, সুতরাং হ্যাঁ, এই ধর আতঙ্ক। হ্যাঁ, বলেছে যে এই ধরনের নির্বাচন আয়োজন করা মানে অহেতুক। এই ধরনের নির্বাচন বাংলাদেশটাকে আরো পিছনে ফেলে দেবে। হ্যাঁ, এবং উনি আরেকটা জায়গায় উদ্বেগ প্রকাশ করেছেন যে মূলত যেটা আপনি বলছিলেন যে ওই যে ভারতীয় বাহিনী বা বাংলাদেশ এদের ভারতের আধিপত্যের একটা কথা, একটা এগুলো তো হ্যাঁ, হ্যাঁ, জল্পনা কল্পনা। এখন তো লুপাপ এটা মানে কি বলে যে পরিচ্ছন্ন হয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে, যে এই যে যে মিথ তৈরি করা হয়েছিল ভারতের বিরুদ্ধে, যে ভারত বাংলাদেশ দখল নিয়েছে, ভারতের অধীনে বাংলাদেশ পরিচালিত হয়, ওখানে REW লোকজন ওখানে নিয়ন্ত্রণ করে। এই তো 15-16 মাসে আপনি কি একটা এক্সাম্পল দিতে পেরেছেন, একটা প্রুফ দিতে পেরেছেন যে ওখানে ভারত বা তাদের কোনো চলে, তাবেদারি চলেছে? তার তো কোনো প্রমাণ তারা দিতে পারেনি। তো উনি সেটাই বলেছেন যে ভারত অ্যান্টি কখনোই অ্যান্টি বাংলাদেশের ভারত প্রোপাগান্ডা দিয়ে তারা, এটা একটা হ্যাঁ, প্রোপাগান্ডা দিয়ে তারা ক্ষমতায় আসার বোধহয় এটা জাস্ট একটা রাস্তা ক্ষমতা, ছিল। অ্যাবসলিউটলি। তো তারা যেটা বলছে, ভারত কখনোই বাংলাদেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে ভারত কখনো বাংলাদেশকে শাসন করতে চায়নি, শোষণ করতে চায়নি। ভারত বন্ধু হিসেবে, নেভার কান্ট্রি হিসেবে ভারত বাংলাদেশকে সবসময় দেখে এসছে। কিন্তু এই গত 15 মাসে উনি, যেটা আপনি বলছিলেন সেটাই বলছি, যে উনি 15 মাসে তো আমরা স্পষ্ট করে দেখছি যে ভারত নেই, কিন্তু পাকিস্তানি জেনারেলরা এসে তো বাংলাদেশের জেনারেলের সঙ্গে দেখা করছে। রেগুলার তাদের মধ্যে আহ আদান প্রদান হচ্ছে, যাওয়া আসা, ইম্পর্টেন্ট মিটিং, সমরাস্ত্র কারখানা পর্যন্ত তারা পরিদর্শন করছেন। কেন? হোয়াই? এর কারণ কি? নিশ্চয়ই ভিতরে তাদের চক্রান্ত আছে, চক্রান্ত ছিল, যে ভারতকে কালারিং করে ওই দেশটা পাকিস্তানের দখলে দেওয়ার জন্যই মূলত প্রচেষ্টা ছিল, সেটাই তারা সফল হয়েছে। তো মূলত বিনা সেক্রেটারি তিনটা ইস্যু নিয়ে কথা বলেছেন। একটা হচ্ছে যে বাংলাদেশে কেন জুলাই আগস্ট আন্দোলন হয়েছে। তিনি বলতে চেয়েছেন যে এটি মূলত একটি মানে বাংলাদেশটাকে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে এই আন্দোলনটি ছিল। এটি কোনোভাবেই ছাত্র আন্দোলন উনি বিশ্বাস করেন না, বা এটা কোনো রেভলিউশন ছিল না। দ্বিতীয়টি, উনি বলেছেন যে বাংলাদেশে আফটার জুলাই গত 15 মাসে যা চলেছে, 16 মাসে যা চলেছে, সেটি পুরো একটি জঙ্গি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হচ্ছে। এটাকে পূর্ব পাকিস্তান বলা যায়, এটা আর বাংলাদেশ বলা যায় না। আর তৃতীয় কথাটি উনি বলেছেন বাংলাদেশের নির্বাচন, যে বাংলাদেশের যে নির্বাচন, এই নির্বাচন কোনোভাবেই আপনার গ্রহণযোগ্য হবে না যদি না আপনার আহ আওয়ামী লীগ অংশ না নেয়। গুরুত্বপূর্ণ কথা বিনা সিকরি বলেছেন। আমার খুবই আগ্রহ ছিল বেসিক্যালি উনি কি বলেন, কারণ উনি বাংলাদেশে বোধহয় আম, আহ, যখন ছিলেন তখন বোধহয় তারেক রহমান মানে খালেদা জামাতের সরকারের সময় বোধহয় উনি বিনা সিকরি বাংলাদেশের ছিলেন, তাই না? আপনার ইয়াটা, তো সেই হ্যাঁ, সময় খুব উনি একটা উনি উনি বা একদম শেষ সময়ে খালেদা শেষ জিয়া সময়ে সরকার এসেছিলেন, শেষ আমার সময়ের দিকে, মনে হ্যাঁ। আছে যে উনি খুব হুম। ক্রিটিক্যাল একটা সময়ে উনি উনি বাংলাদেশে, হ্যাঁ, উনি সে কথাটি উনি সেটিও বলেছেন আজকে। তাই না? মানে বিশাল আলোচনা, তো তো উনি সেখানে এটিও বলেছেন যে বাংলাদেশে উনি যখন তার কর্ম সময় অতিবাহিত সময়, করেছেন, সেই হ্যাঁ, সময়টি সুখকর ছিল না ভারতের না, জন্য, ভারতের জনগণের জন্য। এবং বাবা, আজকে তার চেয়ে খারাপ পরিস্থিতি, উনি সেটাই বলতে চেয়েছেন যে আজকে যে পরিস্থিতি চলছে তার চেয়ে খারাপ পরিস্থিতি। হ্যাঁ, সেই মানে এই জন্যই আমি আমি ওনাকে খুব পছন্দ করি। তা আমি হুম। ভাবছিলাম উনি কি বলেন এটা শোনার জন্য। এবার আপনি একটু বলবেন আমাকে যে আপনার এত ভালো একটা বই আপনি বের করেছেন, আমি পড়বো, আমি কালেক্ট করব আমাদের দর্শকদের জন্য, যে বইটার মধ্যে কি আছে, বইটা কোথায় পাওয়া যাবে, কিভাবে চাইলে অনলাইনে পাওয়া যাবে কিনা, বা রেফারেন্স হিসেবেও তো বইটা অনেক কাজে লাগবে না? আপনি একটু বলেন আপনার বইটা নিয়ে, তারপরে আমরা আবার অন্য আলোচনায় যাব, রাজনৈতিক।
লোপাপা ইনশাআল্লাহ বাংলাদেশ বইটি মূলত উদ্যোগ গ্রহণ করেছিলেন লেখার জন্য, এটা দীপ হালদার। দীপ হালদার মূলত আমার সাবেক কলিগ। উনি ইন্ডিয়া টুডে গ্রুপের আহ, এক সময় ওয়েবের এডিটর ছিলেন এবং তখন আমি বাংলাদেশ করেসপন্ডেন্ট ছিলাম ইন্ডিয়া টুডের। ও তো সেই সময়টাতে আমরা আহ, এই যে জামায়াত ইসলাম বা উগ্রবাদী রাজনৈতিক পন্থা, আওয়ামী লীগের যে এই মৌলবাদী গোষ্ঠীর প্রতি অনুরাগ, ভালোবাসা, প্রেম, মানে দুর্বলতা, কাইন্ড অফ দুর্বলতা, সফটনেস। হ্যাঁ। তো সেই জিনিসগুলো আমরা লেখালেখি করেছি প্রচুর ভাবে। তখন ইন্ডিয়া টুডেতে আমার একটা সিরিজ প্রতিবেদনও আমরা এটা নিয়ে লিখতাম আর কি, যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান কেন হচ্ছে, এবং স্পেশালি আমরা জামাতের বিরুদ্ধে প্রচুর লেখালেখি করেছি ওই সময়টাতে। তো আমার যখন বাংলাদেশে আমি আটকে পড়ি 5 আগস্টের পর, এবং আমাকে নানা দিক দিয়ে নানাভাবে হুমকি, ইমেল, ফোন, হোয়াটসঅ্যাপ বা আমার অফিস বাড়িতে যখন হামলার ঘটনা ঘটে, তখন দীপ হালদার খুব উদ্বিগ্ন ছিল। এবং আমি আমার মানে আমার দিল্লিতে একটি পরিবার আছে ভারতবর্ষে আমার, সেটি আরেক গল্প। তো ওই পরিবারের সহায়তায়, আমার দাদার সহায়তায় যখন আমি ভারতবর্ষে আসি, তখন দীপ হালদার আমাকে এই বিষয়টি বলেন যে, দেখো, আমার মনে হয় যে তোমার এই গল্পই শুধু না, এই কেন বাংলাদেশে আজকে দুঃসময়ে তোমাদের মতো সেকুলার মানুষ, যারা মুক্ত চিন্তার মানুষ, যারা কোনো অপরাধ না করেও অপরাধী এই অপরাধে, এটা মানুষকে জানানো দরকার এবং এটা আন্তর্জাতিক অঙ্গনে জানানো দরকার। তো এটি আসলে উম, ওইভাবে ছোট ছোট লেখালেখি করে তো হবে না, এটা নিয়ে আসলে আমরা একটা বই লিখি। তখন আসলে এই বই লেখার পরিকল্পনাটি হলো, এবং আমরা বইটা লিখেছি। লেখার শুরুতেই আমার সঙ্গে আরেক, এখানে আমাদের সঙ্গে আরেকজন লেখক আছেন, জয়দীপ মজুমদার। উনিও একজন সিনিয়র জার্নালিস্ট ভারতের। তো আমাদের মধ্যে অনেক ডিবেট হতো বই নিয়ে, বিশেষ করে আমার আমার সঙ্গে ওনাদের ডিবেট হতো। ডিবেটটা হতো এই নিয়ে যে, ওনারা কখনো এই যে মানে আমি তো বঙ্গবন্ধু, আমি আমার প্রোফাইলে আপনি দেখেছেন যে মুজিববাদী বাঙালি আমি লিখে রেখেছি, যে আমি মুজিববাদকে আমিও, লালন হ্যাঁ, বঙ্গবন্ধু লালন করি, বঙ্গবন্ধু। হ্যাঁ। এবং আমি সবসময়, আমি ক্ষমতায় থাকতেও আওয়ামী লীগের সমালোচনা করেছি, ব্যাপক করেছি। ভুল ত্রুটি নিয়ে আমি হেফাজত নিয়ে করেছি, আওয়ামী লীগের এই মানে এই যে ইয়ে নিয়ে ভুল ভুল করেছি, না না, পদক্ষেপগুলো নিয়ে ভুল ভালো একজন। পদক্ষেপগুলো নিয়ে আমার, হ্যাঁ, ভীষণ সমালোচনা ছিল। তো আমাকে ওরা এখন বলছে যে আমরা ওই সমালোচনাগুলো লিখতে চাই, এই রেফারেন্স গুলো লিখতে চাই। যেমন আমি 2013 সালের পর আমাদের যেসব ব্লগাররা বাংলাদেশ ছেড়ে চলে গেলেন, কেন গেলেন? তখন তো আওয়ামী লীগই ক্ষমতায় ছিল। তাহলে আওয়ামী লীগ আমলে তাদের নিরাপত্তা দেওয়া হলো না কেন? তারা পেল না কেন? তারা তো দেশে থাকলে ও মানুষজনকে বাবা, কি যে ভয়াবহ! অন্তত এই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে পারতো, এই জঙ্গিবাদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারতো, তাদেরকে পালাতে হলো কেন? এইসব বিষয় নিয়ে লিখতে হবে। তো আমি বলেছিলাম যে আওয়ামী লীগের এখন সমালোচনা আমি করব না। বলে, কেন করবেন না? কারণ আমি বলি, এখন তো খারাপ সময়, খারাপ সময় মানুষের সমালোচনা করতে হয় না। কিন্তু না, আমরা শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে আমরা এই বইটি লিখব, একটা অসমাপ্ত বিপ্লব। তো সেই বিপ্লবটি এই 2024-এর সন্ত্রাসী হামলা না, আমাদের অসমাপ্ত বিপ্লব 1971-এর বিপ্লব। তো 1971 থেকে আমরা শুরু করব। তখন বলল যে মানে আমরা তো হোপ, মানে দিন শেষে আমরা কি বলবো, বইয়ের মেসেজটা কি থাকবে? তো আমরা দেখবো যে এই যে যে জঙ্গিপানা, এই যে যে খারাপ অবস্থা, এই যে যে দখলদারিত্বের কাছে দেশ, এর থেকে বাংলাদেশ আবার পরিত্রাণ পাবে, এর থেকে বাংলাদেশ আবার ফিরে আসবে। তো তখন তাই থেকেই মূলত ইসলাম, মানে ইনশাআল্লাহ বাংলাদেশ, এই নামটা হলো বইয়ের, যে ইনশাআল্লাহ বাংলাদেশ আবার ফিরে আসবে তার জায়গায়। তো এটি আপনি হলো তো আমাদের, নিজেই, আপনি তো নিজেই ইনশাল্লাহ বাংলাদেশ বলে এটাকে একটা এটা আছে, ধর্মীয় হ্যাঁ, ট্যাগ এই দিয়ে দিলেন। ব্যাখ্যাটা, এটা একটা ব্যাখ্যা, এটা একটা ব্যাখ্যা আছে লুপাপা। হ্যাঁ, এটা একটা চমৎকার ব্যাখ্যা আছে আমাদের, আমরা বলেন। সেটা বইতে লিখেছি। সেটা হলো যে এটা নিয়ে আলোচনা হয়েছে, যেমন এই যে যে ইনশাআল্লাহ বাংলাদেশ, এটি এই বইয়ের সাথে সম্পৃক্ত। লেখক, 3 লেখক আমরা দেইনি, এটি একটি কাশ্মীরি, আমাদের একজন, সেও আমাদের এক পুরনো কলিগ, কাশ্মীরি এক নারী সাংবাদিক, ও ওকে। দিল্লিতে থাকে। ও ও মূলত ওর নাম ইরাম ইব্রাহিম। ও মূলত ইনশাআল্লাহ বাংলাদেশ নামটা দিয়েছিল। কেন দিয়েছিল? যে দেখুন, বাংলাদেশের জন্মই হয়েছে ইনশাআল্লাহ দিয়ে। কেন? 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে যে ভাষণটি দিয়েছিলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেটি ছিল স্বাধীনতার প্রথম ঘোষণা। যে প্রথম। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, শত্রুর মোকাবেলা করো, হ্যাঁ। তো এই যে 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 ভাষণ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, সেখানে শেষ কথাটি কি ছিল? জাতিকে মুক্ত করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সেই ইনশাআল্লাহই হচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশের সূচনা। যে আচ্ছা। ইনশাআল্লাহ বাংলাদেশটাকেই আমরা মূলত 71-এর সেই ইনশাআল্লাহ থেকে শুরু করেছি, এবং 24-এর যে
কথিত ছাত্র বিপ্লব এবং আমরা বলছি এটাকে জঙ্গি হামলা, সেটা কিভাবে সেটা তো আমরা প্রমাণ দিয়েছি। এখানে আমরা আহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ওনার সঙ্গে আমাদের একটা ছোট্ট কনভারসেশন ছিল ঈদের দিনের, সেটা এখানে আমরা লিখেছি। উনি কি বলেছিলেন এর মধ্যে ইভেন মানে এই লাস্ট বইয়ে আছেন। মানে না, এই এই বইয়ে আছে, বইয়ে ও আছে। আচ্ছা এই আচ্ছা বইয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে, গুড হাসিনা ব্যাড হাসিনা। মানে গুড হাসিনাটা আমরা লিখেছি যে উনি বাংলাদেশটাকে কিভাবে এগিয়ে নিতে চেয়েছিলেন, কিভাবে এগিয়ে নিয়েছেন। আর ব্যাড হাসিনাটা লিখেছি যে উনার কি সমালোচনা ছিল, কেন উনাকে যেতে হলো, মানে উনার বিরুদ্ধে কি হলো। ইভেন ইভেন আমরা আর হ্যাঁ, বঙ্গবন্ধুকে যে বকুল ভাই একটা ছোট প্রশ্ন করি। আপনি গুড হ্যাঁ, হাসিনা ব্যাড হাসিনা বললেন, সো আপনি হাসিনা শেখ হাসিনাকে যদি কত পার্সেন্ট গুড হাসিনা কত পার্সেন্ট ব্যাড হাসিনা আপনি পট করে বলে ফেলেন আমাকে। আমাদের বইয়ের একদম এই চ্যাপ্টারটাতে আপনি বলতে গেলে 90 আর 10, মানে 90% 90 গুড হাসিনা, 10% ব্যাড হাসিনা। হ্যাঁ, এটা আমাদের আপনার মানে সাথে আমার আমরা মিলে গেছে, আমি অবশ্য 95 আমাদের বলতে চাইছিলাম। শোনেন, এটা 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 আপা আমাদের ইয়ে না, আমাদের প্রেডিকশন না। আমরা আমাদের এই বইটাতে প্রচুর মানুষের ইন্টারভিউ আছে, আচ্ছা আচ্ছা প্রচুর আচ্ছা। মানুষের ইন্টারভিউ আছে, ব্লগারদের আছে, সুফিদের আছে, আহমদিয়া সম্প্রদায়ের আছে, বাউল শিল্পীদের আছে। আমরা সমস্ত মানুষ যারা 2025-এর কি 2024-এর আগস্টে পর 5 আগস্টের পর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদের উপরে, প্রত্যেক শ্রেণীর মানুষের গল্প এই বইতে আছে। এবং মজার গল্প যে এই বইটার প্রিফেসটা আমার লেখা, মানে শুরুটা, বইয়ের প্রথম চ্যাপ্টারটা, যে আহ, আমি যেভাবে আমি দেশ বিরোধী হলাম, এই শিরোনামে আর কি। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এখানে কিন্তু আমরা বঙ্গবন্ধুকে নিয়ে যেসব মিথ আছে, যেমন 71-এ বঙ্গবন্ধুর যে ওআইসিতে গেলেন, আহ, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন, এটা সেগুলো আছে, নিয়ে ইসলামিক মানুষের মতামত ফাউন্ডেশন কি থেকে আছে। ওআইসি নিয়ে অনেক বিতর্ক আছে হ্যাঁ, সেই বলে আর কি। বিতর্কগুলো আছে, সেই হুম, বিতর্কগুলো আছে। ওনার বিরুদ্ধে বাকশাল কায়েম নিয়ে যে অভিযোগ আছে সেটাও আমাদের বইতে আছে, কিন্তু তার সেই সেই যুক্তিটা বা বা অযুক্তি কিনা সেটাও নিয়ে আমরা আওয়ামী লীগ বা এই শ্রেণীর বুদ্ধিজীবীদের গল্প আমরা লিখেছি। আমাদের এই বইতে একজন আমাদের প্রভাবশালী মন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা ইন্টারভিউ আছে। সে আমাদেরকে বলেছে যে জেনারেল ওয়াকার কিভাবে বিট্রে করেছে আওয়ামী লীগ, মানে শেখ হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে। এটা নিয়ে ওনার একটা বড় ইন্টারভিউ এই আছে বইটা এখানে। পাওয়া যাবে কোথায়? আচ্ছা, বইটা এই মুহূর্তে অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে অনলাইনে যদি বলেন। আর এখানে তো মোটামুটি আমরা পাবো কিভাবে কানাডাতে কলকা- আমেরিকাতে? কলকাতা দিল্লিতে মোটামুটি আহ, বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছে বইয়ের দোকানগুলোতে, বড় বড় যে বই দোকানগুলোতে আছে। আর আহ, অন্যান্য দেশগুলোতে আমরা আসলে কিভাবে পাবো এই প্রশ্নের সমাধান এখন পর্যন্ত দিতে পারিনি। বাট পার্সোনালি আমরা চেষ্টা করছি যে যারা এই যে আপনার মতো বন্ধু আমাদের আছে বিভিন্ন দেশে, তাদের কাছে অন্তত বইটা আমরা পাঠাতে চাই, পৌঁছাতে চাই, সেরকম চেষ্টা করছি। যেমন অস্ট্রিয়াতে এক ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন, অস্ট্রিয়া থেকে। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। উনি আহ, আমাকে ফোন করেছিলেন যে তো উনি ওনার একজন মানুষকে দিয়ে কালেক্ট করে 25টা বই নিয়েছেন, 25 কপি, যে উনি অস্ট্রিয়া বা যেখানে ওনার বন্ধু বান্ধব আছে তাদেরকে উনি পাঠাবেন। তো এরকম অনেকেই ব্যক্তিগতভাবে সংগ্রহ করছেন, বাট আমরা উদ্যোগী হচ্ছি যে কিভাবে এটি আহ, সমস্ত বিশ্বে মানুষের কাছে, ইংরেজি হ্যাঁ, ভাষার আপনি বই যদি তো। অ্যামাজনের সাথে করেন, হ্যাঁ, অ্যামাজন তো হলে তো সবাই পাবে অর্ডার। অ্যামাজন ইন্ডিয়া আর অ্যামাজন ওয়ার্ল্ড যেটা, এটার সঙ্গে কোনো ডিফারেন্স আছে কিনা আমি জানি না আপা, বাট অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি দেখবো। হুম, অনেক ধন্যবাদ, একটা মজার মানে আমি, ওটা তো ইংলিশে তো রাইট? একদম পুরো ইংরেজি হ্যাঁ, বই। না ইংলিশে আমার জন্য না, ইংলিশ ভাষাতে যারা আমরা একটু আমরা কমফোর্টেবল। আমাদের এটা, হ্যাঁ আপা, এটা আমরা বাংলায় অনুবাদ করব, কিন্তু আমরা এটা নিয়ে ভেবেছিলাম যে এই বইটা আসলে কারা অডিয়েন্স হবে। আমরা আমরা টার্গেট করেছি। ধরুন আমাকে অনেকেই বলে, অনেকে গালিগালাজ করে আমি পোস্ট টোস্ট দিলে ইনশাল্লাহ বাংলাদেশ নিয়ে, আওয়ামী লীগের দালালি, অমুক তমুক, ভারতের রয়ের বই, অনেকে অনেক কথা লিখে। কিন্তু আমি আপনাকে একটা ইনফরমেশন দিই, এই বইটা বাংলাদেশের বই, এই বইটা বাঙালির বই। যারা বাংলাদেশকে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধারণ করে, যারা বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করে, তাদের জন্য ইনশাল্লাহ বাংলাদেশ, সব এটা তাদের পাঠ্য। কিন্তু ভাই, আমরা চেয়েছি কি লোপাপা, যে এই বইটা আন্তর্জাতিকভাবে পঠিত হোক, বিশেষ করে ডিপ্লোম্যাট বা বিভিন্ন দেশের গোয়েন্দা তারপরে সংস্থা সবাই পড়ুক। বিদেশেও, দেশে যারা ইয়াং জেনারেশন মানে ইংলিশ হ্যাঁ, পড়তে চায় তারাও হ্যাঁ, পড়তে তারা পারে না? পড়বেন, এবং আমরা সাধারণ পাঠকদের জন্য এটা বাংলা অনুবাদটা সাধারণ, আমরা করব। হ্যাঁ। হুম, এবং আমরা করব। বিদেশে যারা বাচ্চারা প্রজন্ম বেড়ে উঠছে, তা হুম, হুম, বিশাল নিশ্চয়ই, প্রজন্ম, তাদেরও নিশ্চয়ই পড়া এটা উচিত পড়া উচিত, আমার এটা কাছে পড়া মনে উচিত। হয়। কিন্তু আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে এটা অনেকে বলে রয়ের প্রোডাক্ট বা সামথিং লাইক দ্যাট, প্রত্যেক
একটা ঘটনার একটা একদল পক্ষে বলবে, 1% লোক হলেও বিপক্ষে বলবে, ওটা নিয়ে আসলে চিন্তা করে লাভ নাই। ওদেরকে নিয়ে হ্যাঁ, বাদ দিতে হবে, ওদেরকে চিন্তা করলে আর ধরুন এটা নিয়ে তো আগানো যাবে না। প্রচার এটা নিয়ে তো প্রচার প্রপাগান্ডা আছে। এই বইটি পড়িনি। আমাকে একজন মাঝখানে, আমি একটা মজার গল্প বলি, মানে আপনার সঙ্গে বলে, শো তো আমার গল্প স্বল্পই হয়। হ্যাঁ, আমি আরপি স্টেশনেও একদিন আপনার সঙ্গে এভাবে গল্পই করেছি। হুম, তো এটা আমাকে একজন একটা ফেসবুক লিংক পাঠিয়েছে। আমি নামটা এখন মনে করতে পারছি না। ভদ্রমহিলা দেশের বাইরেই থাকেন। দেখলাম যে উনি বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, অমুক তমুক নিয়ে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষেই লেখালেখি করেন। উনি আমাদের ইনশাল্লাহ বাংলাদেশ নিয়ে একটি পোস্ট করেছেন। খুব মজার একটা পোস্ট, যে উনি নেত্রীর সঙ্গে কথা বলেছেন, নেত্রী বলেছেন এই বইতে যা লেখা হয়েছে উনি বলেননি। তো মজার ব্যাপার যে এই বইতে তো আমরা নেত্রীর কোনো কথা লিখিনি, উনি তো এই বইটি পড়েনি। তার মানে এই যে কিছু মানুষ যারা না পড়ে, না বুঝে, না দেখে একটা কমেন্টস করে, উনি কিন্তু দেখেনি। আমি ড্যাম শিওর যে উনি এই বই হাতেও করেনি। আর এই বইয়ের কোনো পিডিএফ কপিও নেই। ইভেন আমরা এই বই খুব বড় হলেও একটা দুটো চ্যাপ্টার আমরা পাবলিশ করেছি। হ্যাঁ, মানব জমিন নামে বাংলাদেশের যে পত্রিকাটা আছে, এরা একটা চ্যাপ্টার, হাসিনা ডে আউট নামে একটা চ্যাপ্টার আছে, প্রধানমন্ত্রী যেদিন দেশ ছাড়লেন ওখানের চলবে। একটা প্যারাগ্রাফ তারা অনুবাদ করেছিল। আমরা সেটা প্রোটেস্ট করে বন্ধ করেছি, কারণ ওরা বিকৃতভাবে, ওরা একটা প্রথম দিনের শিরোনামটা করেছে, দ্বিতীয় দিনের শেষে শেখ রেহানা শেখ হাসিনাকে টেনে নিয়ে তুললেন। আমরা তো কোথাও এটা লিখিনি। তো এখন হচ্ছে যে আমরা তো চ্যালেঞ্জ করতে পারছি না। এখন ধরেন আমাদের যদি এটা নিয়ে একটা অনুবাদ হুবহু লিখে দেয়, আমরা কি ওর বিরুদ্ধে মামলা করলে সেটা করতে পারবো? কিন্তু মজার ব্যাপার যে আওয়ামী লীগের লোকজন যারা না জেনে না বুঝেও এরকম দুই একজন করে ফেলছে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বইটা আগে পড়তে হবে, যে কেন ইনশাল্লাহ বাংলাদেশ। হ্যাঁ, আপনি জানেন, আপনি ইনশাল্লাহ বাংলাদেশটা না আমার কাছে, আপনি একটা মজার কথা বললেন, আমি কিন্তু এটা একবারও ভাবি নাই যে আসলে তো বঙ্গবন্ধু তার শেষ কথাটা তো ইনশাল্লাহ মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ বলে এরকম বলে। আমি এতদিন হ্যাঁ, ভাবতেছি কি আপনি বোধহয় ইনশাল্লাহ বাংলাদেশ বলতে আপনারা বোধহয় আমাদের দেশটা যে একটা মৌলবাদীর দিকে হয়ে গেল, মৌলবাদী হুম, শক্তি নিয়ে নিল, নিয়ে নিচ্ছে, এই জন্য বোধহয় বলতে চাইছেন যে সেকুলারিজম থেকে আমরা ওই দিকে চলে যাচ্ছি। ইন্টারেস্টিং, আমি মজা পেয়েছি। আর না, হুম, এই যে ইনশাল্লাহ বাংলাদেশ, হুম, এখানে তো আপনার আরেকটা সাবটাইটেল আছে, ওইটা তো আমি যেটা, মানে আমি আসলে আমার না আচ্ছা বইয়ের বইটা ব্যাপার তো কি, আপনি দেখেননি। হ্যাঁ বইয়ের হ্যাঁ, ব্যাপার কি, আমি বইয়ের ক্রিটিকও পড়ি না, কিছুই পড়ি না আনটিল অর আনলেস আমি যদি কোনো বই পড়তে চাই বা অপেক্ষা করি বইটা আমার হাতে আসুক, তার আগে রাইট। আমি কিছু আহ, না, আমরা হ্যাঁ, আমরা আমরা লোপাপাটা বলেছি যে এটা একাত্তরের আনফিনিশড রেভলিউশন। হ্যাঁ, ওকে, যেটা বাংলাদেশটা এখনো একাত্তরের, যদি আমরা 72-এর সংবিধান প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে আমাদের আজকে 2024 দেখতে হতো না। আমরা সেটাই বলার চেষ্টা করেছি এবং মানুষ সেটাই বলেছে আমাদের বইতে। আমাদের এই বইতে খুব মতামত খুব কম, নিজস্ব মতামত। এই বইতে ম্যাক্সিমামই আমরা একটা ডকুমেন্টারি বলতে পারেন আপনি। এখানে সামরিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, তাদেরই ইন্টারভিউ আছে। তারা কিভাবে দেখেছে, কিভাবে হারলাম আমরা, কিভাবে আমাদের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হলো, আমরা সেকুলার মানুষজন কেন পালিয়ে দেশ কোন দেশ থেকে ঠাসা হয়ে আসতে। গেলাম আমরা যেন হ্যাঁ, এখন আমাদেরই দেশ তাদের তাদের মনে হচ্ছে। তাদের ভাষাই এই যে দেখেন, আমরা আজকে আবার একটু সেমিনারে ফিরি। আজকে সেমিনারে প্রশ্ন তুললেন, যে দেখুন বাংলাদেশে বলা হচ্ছে যে 1400 মানুষকে হত্যা করা হয়েছে, বেসামরিক মানুষকে। কিন্তু আমরা তো দেখছি 3000 পুলিশকে হত্যা করা হয়েছে। তো 3000 পুলিশের ব্যাপারে কোনো বাহিনী, কোনো আন্তর্জাতিক সংস্থা বা কোনো কেউ কথা বলছে না কেন? বাংলাদেশে তা নিয়ে কেন মামলা হচ্ছে না? তো আজকে আপনি তো এই কথাটা বলছেন না, কেউ বাংলাদেশে কেউ বলছে না, বাংলাদেশে কোনো মিডিয়া বলছে না। আজকে 150 জনের কাছাকাছি সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো হয়েছে। তাদের মধ্যে অনেকে জেলে রয়েছে। অনেককে কাজ করতে দেওয়া হচ্ছে না, অনেকের কর্ম কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না কাজের ক্ষেত্রে। প্রত্যেকটি টেলিভিশন পত্রিকা দখল করে নেওয়া হয়েছে, মালিকানা পর্যন্ত পরিবর্তন করে নেওয়া হচ্ছে। এ কথা তো কেউ বলছে না। কেউ বলছে না। তো না, তো এই কথাগুলোই আসলে আমরা বলার চেষ্টা করেছি ইনশাল্লাহ বাংলাদেশে। আশা করি আপনার ইনশাল্লাহ বাংলাদেশ যখন সবার কাছে পৌঁছে যাবে তখন একটা আহ, প্রত্যেকটা বিষয়কে একটা নির্মোহ জায়গা থেকে আসলে বোঝা উচিত, জানা উচিত, এবং সত্যি সত্যি যদি ভালো চায় তাহলে সত্যি সত্যি পুরো পরিস্থিতিটাকে বিবেচনা করে তারপরে আমাদের ডিসিশন নেওয়া উচিত। যেটা আমি আসলে তরুণ প্রজন্মকে বলতে চাই, তরুণ প্রজন্ম শোনে কিনা আমি জানি না। একদম, হ্যাঁ, না না, একদম লোপা আপা। দেখেন, আমরা 1971-এর পর, মানে বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যে অন্ধকার জগতের দিকে আমরা ধাবিত হয়েছি, দীর্ঘ 21 বছর আমাদের ভিতরে কি ঢুকানো হয়েছে? একদম এন্টি ইন্ডিয়া, এন্টি লিবারেশন,
তাই তো ঢুকানো হয়েছে, ধ্যান জ্ঞান, একদম বই পুস্তক খাতা কলম সব জায়গায় তো আমাদেরকে তাই পড়ানো হয়েছে। এরপরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে 96-এর ক্ষমতায় এসে অল্প কিছু দিন একটা চেঞ্জের সুযোগ হয়েছিল, তারপর আবার 2001 সাল আবার চেঞ্জ। এরপরে 2008 সালের পরে এটা ধারাবাহিক ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে পেরেছিলাম? আমরা না। কি 71-এ ফিরতে পেরেছিলাম? আমরা কি 72-এর সংবিধানকে কায়েম করতে পেরেছিলাম? আমরা কি মুক্তিযুদ্ধের যে অর্জন, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? বঙ্গবন্ধু 1972-এর 10 জানুয়ারি বাংলাদেশের মাটিতে নেমে প্রথম কি বলেছিলেন? যে আমরা আহ, মানে এদেশ হিন্দুর, এদেশ মুসলিমের, এদেশ বৌদ্ধর, এদেশ খ্রিস্টানের, আমরা সবাই বাঙালি। তো আমরা কি সেই বাঙালি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পেরেছিলাম? পারিনি। কারণ 1971-এ কেন হয়েছিল? 1971 কেন? 47-এর পরে 1971 হতে হলো কেন? 1971 হয়েছিল কারণ 47-এ যে দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটা পূর্ববঙ্গের বাঙালিরা মেনে নেয়নি, তাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছিল। তারা চেয়েছিল বাঙালির জাতিসত্তার একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, যে জন্যই 52 থেকে সেই ভাষার সংগ্রাম থেকে শুরু করে তারপর সেই 71-এর মুক্তিযুদ্ধের সংগ্রাম। তো সেই সংগ্রামটি ছিল বাঙালির একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের সংগ্রাম। তো আমরা সেই বাঙালি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার পর বঙ্গবন্ধু আহ, পাকিস্তান ফেরত আমলা, সামরিক কর্মকর্তাদের, কূটনীতিকদের ফিরিয়ে এনে যখন বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে আবার বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর সাথে সংযুক্ত করলেন, সম্পৃক্ত করলেন, সেই ভুল পথেই তো আমরা ধাবিত হলাম। তখন আমাদের প্রশাসন, তখন আমাদের আমলাতন্ত্র, তখন আমাদের সামরিক বাহিনী পাকিস্তানপন্থী হয়ে গেল। তাই হলো না? তার পরিণতি তো 1975-এর 15ই আগস্ট। সেই আমরা ভুলের পরে আমরা খোকন ভাই এই বিষয়গুলো নিয়ে একদিন একটা আলোচনা করতেই পারি। 71-এর, 71 থেকে 75 আমরা আলোচনা করতেই পারি। আলোচনা করলেই তো একটা না, আম, এখন আপা, সমাজ। এখন এখন তো সেই আলোচনাটা করার সময় আমাদের, কারণ আমরা যদি আত্মসমালোচনা না করি, আমরা জি। যদি নিজেদের ভুল বুঝতে না পারি, তাহলে তো নতুন করে আমরা দেশে ফিরবো বা মানে আমাদের আবার এই জঙ্গিপানা ছড়াবো, আবার এই পাকিস্তান পন্থীদের সরিয়ে আমরা থাকতে পারবো না ওই দেশে। আপনি তো একদম একটা রাইট, যুদ্ধের কিন্তু মধ্যে আছেন। যেটা আমি যেটা যেটা প্রবলেম হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া স্পেশালি, এবং যেই ধরনের একটা কালচার তৈরি হয়েছে যে, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে, আমি বলছি যে আমরা আমরা একটা সাধারণ আলোচনা করলাম 71 থেকে 75, হ্যাঁ, ওখান থেকে কেটে 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 নিয়ে তারপরে দেখবেন একটা ন্যারেটিভস দাঁড় করানো হয়েছে, বঙ্গবন্ধু এই করেছে, বঙ্গবন্ধু ওই করেছে। আমাদের এই যে আপনার যে ইনশাল্লাহ বাংলাদেশে আপনার আওয়ামী লীগের একজন মানুষ, মহিলা বা পুরুষ, উনি একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন, ওর থেকে আরো হয়তো 300 জন লোক ওই স্টেটমেন্টটা দেখলেন, তার থেকে 550 জন লোক বিলিভ করলেন। এভাবে কিন্তু হুম, এভাবেই কিন্তু এই যে ন্যারেটিভস, অ্যান্টি ইন্ডিয়ান যে ইজমটা যে তৈরি করা হয়েছে, একদম যেখানে তাই। আমাদের বাঙালি ইজম, আমাদের বাংলাদেশি ইজম থাকার কথা ছিল, সেখানে সেটা ছাড়া আমাদের অ্যান্টি লিবারেশন ইজম, অ্যান্টি মুক্তিযুদ্ধ ইজম, অ্যান্টি বঙ্গবন্ধু ইজম, অ্যান্টি ইন্ডিয়ানিজম, এগুলাই চলছে। এই কারণে না, একটু একদম। টেনশন করি আর কি, এই মুহূর্তটাই তো ক্রিটিক্যাল, ভেরি না, কমপ্লিকেটেড আমি সিচুয়েশন। আমি সেটাই বলার চেষ্টা করেছি আপা, যে দেখুন আমরা আমাদের এখন এখন পর্যন্ত আমাদের ঐক্যের জায়গায়, ঐক্য না, এটা হলো বিশ্বাসের জায়গায় কিছুটা দুর্বলতা থাকলে যা হয়। হ্যাঁ। এটি আমাদের কিছু মানুষের বিশ্বাসের জায়গা কম। হ্যাঁ, দেখুন আমি ব্যক্তিগতভাবে বলি, আমি তো 5 আগস্টের পর থেকেই যুদ্ধ করে যাচ্ছি, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ করতে পারি যে যখন আওয়ামী লীগের কেউ মুখ খোলেনি তখন আমি টেলিভিশন চ্যানেলে এই জঙ্গিপানার প্রতিবাদ করেছি। আমি বলেছি যে জুলাই আগস্ট যা হয়েছে জঙ্গি। আমি 4 আগস্ট বাংলাদেশ টেলিভিশনে, আমি 4 আগস্ট সন্ধ্যায় আমি শো করেছি বাংলাদেশ টেলিভিশনে। আমি বলেছি যে এই আন্দোলন এখন সিআই এর আন্দোলন, আইএসআই এর আন্দোলন। তো আমি তো স্বাভাবিক কারণে আমাকে দেশ ছাড়তেই হয় স্বাভাবিক ছিল। এবং আমি দেশ ছেড়ে বসে থাকিনি একটা দিনের জন্য। আমি অর্গানাইজ করেছি, আমি নিজে বলেছি, মানুষকে দিয়ে বলানোর চেষ্টা করেছি। ভারতীয় মিডিয়াতে যাদেরকে দেখেন আওয়ামী লীগের হয়ে কথা বলে, আমি অর্গানাইজ করেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে পার্সোনালি কাউকে, ভারতের লোকজনের সঙ্গে এদের কানেকশন ছিল না। বড় বড় রথী মহারথী এখন কথা বলে, কিন্তু আমি লাইনটা জানি। আমি আমি তৈরি করেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেটা আমার কৃতিত্ব নেওয়ার কিছু নেই। আমি দেশের জন্য করেছি, আমি মুক্তিযুদ্ধের জন্য করেছি, আমার চেতনার জন্য, আদর্শের জন্য করেছি। আমার প্রশ্ন হচ্ছে যে এখন আমাকে না জেনে যদি আপনি একটা মন্তব্য করে ফেলেন, তখন তো আমার জন্য সেটা কষ্টদায়ক, খুব এম্বারাসিং, ওইটাই আর কি, এম্বারাসিং না? ওইটাই। এখন আমি কে, এটা আমি শেখ হাসিনার সঙ্গে কথা বলে আমি বই লিখছি কি লিখছি না, সেটা তো আমি জানি, শেখ শেখ হাসিনা ভালো হাসিনার জানে। অত সময় নাই যে কে কথা হুম, হুম। বলবে তাকে। যাই হোক, হ্যাঁ, ভেরি না বিজি এটাই। পার্সন, আর আমরা ওগুলা নিয়ে আমরা চিন্তা এই করি না। বইটাতে আমরা বইটাতে খুব অল্প একটু কথাই লিখেছি, সেটাও আপনাকে বলি, সেটা ইন্টারেস্টিং, দর্শক
দর্শকদের জানা দরকার, কারণ বই তো আমরা সবার হাতে এখন তুলে দিতে পারছি না। আমরা ওনাকে ফোন করেছিলাম, ওনাকে যথারীতি আমরা এটা সালাম কি দিয়ে 5 বললাম যে আগস্টের পর? হ্যাঁ এই তো এটা যে কোরবানির ঈদ ছিল, যে লাস্ট কোরবানির লাস্ট ঈদে। ইয়ার? ওকে। হ্যাঁ, তো ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম আপা কেমন আছেন, উনি বলে খুব ভালো আছি। হ্যাঁ, মানে খুব ফুরফুরে মেজাজ, ঈদের দিন ছিল তো। তো আমরা বললাম যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হলো, এটা নিয়ে আমরা একটা বই লিখতে চাই। বলে ছাত্র আন্দোলন? নো, বাংলাদেশে কোনো ছাত্র আন্দোলন হয়নি, এটা জঙ্গি হামলা ছিল। জঙ্গি, হ্যাঁ। আমাকে আমাকে পরিকল্পিতভাবে উৎখাতের জন্য একটা পরিকল্পনা ছিল, সেটার বাস্তবায়ন হচ্ছে জুলাই আগস্টের মধ্য দিয়ে। আমি বললাম যে আপা তা বলছি যে কি বই কি, আমি বলছি ইনশাল্লাহ বাংলাদেশ বইটা না। বলছি ইনশাল্লাহ বাংলাদেশ কেন? তা আমি বললাম যে ইনশাল্লাহ বাংলাদেশ হচ্ছে যে বাংলাদেশ ইনশাল্লাহ আবার তার জায়গায় ফিরে যাবে, সেই কাঙ্ক্ষিত জায়গায়, যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমাদের পূর্বসূরিদের যে বাংলাদেশ, যারা আমাদেরকে অর্জন করে দিয়ে গেছিল। তা বলছে তোমরা তো পজিটিভলি লিখছো, কিন্তু এটা নিয়ে তো যারা মোল্লারা, যারা বই পড়বে না, যারা ইংরেজি বোঝে না, ওরা তো বলবে যে তোমরা ক্রিটিসাইজ করছো, ধর্ম অবমাননা করছো। তো সেটা অ্যাবসলিউটলি একদম ঠিক বলেছেন প্রধানমন্ত্রী, কিন্তু একদমই রাইট বলেছেন যে এটা ইনশাআল্লাহকে মানে আল্লাহর নাম নিয়ে ক্রিটিসাইজ। তা বললাম না আপা, এটা আমরা কাউকে ক্রিটিসাইজ করছি না, আমরা জুলাই আগস্টে যা ঘটেছে বাংলাদেশে সেটা বলার চেষ্টা করছি, এবং জুলাই আগস্টের পর কেন বাংলাদেশটাকে জঙ্গিপনা বা পাকিস্তান পন্থায় ফিরে গেল, কিভাবে ফিরে গেল, সেটা নিয়ে লিখছি। তো বলছে যে ঠিক আছে, যা খুশি লিখো, আমাকে নিয়ে লিখো, আমার দলের নেতাদের নিয়ে লিখো, আমার দলকে নিয়ে লিখো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাংলাদেশকে ছোট করো না। উনি স্পষ্ট করে বলেছেন আমাদের। আমরা জাস্ট এই কথাটুকুই প্রধানমন্ত্রীর আমরা এই বইটাতে লিখেছি, আর প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য আমার আমাদের একদম বইতে ইয়ে নেই। দাঁড়ায় গেছে একদম। হ্যাঁ, আমাদের বইতে আর কিছু নেই, কিন্তু ওই যে যিনি যে ভদ্র মহিলা লিখেছেন, উনি লিখেছেন যে আমরা প্রধানমন্ত্রী বলেছেন আমাদের, আমরা সেইটা লিখেছি। মানে ভেরি কি বলবো আচ্ছা, যে আর হুম, ওনার কথা বাদ দেন, কে কি লিখেছে হুম, ওগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা এবার একটু প্রশ্নে আসি। হুম। হুম, আমি আমার অনেকক্ষণ কথা হলো। এই যে যেটা বললাম যে বাংলাদেশে একটা এখন মনে হচ্ছে বাংলাদেশটা বাংলাদেশের কোনো বাংলাদেশে তো আসলে কোনো সরকার নেই। একটা অবৈধ অনির্বাচিত মানে এবং জনগণের সাথে সম্পর্কহীন একটা অবৈধ সরকার চালাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন। এটা আমরা জানি। কিন্তু মনে হচ্ছে কি তারপরেও দেশের ভিতরে না, দেশের বাইরে থেকে সব নীতি নির্ধারণ করা হচ্ছে সমস্ত কিছু। না আমাদের আমাদের ভবিষ্যৎ নির্বাচন কেমন হবে, কোন সরকার ক্ষমতায় আসবে, কোন এরকমও শোনা যায় কোন দলের প্রধান কে হবে, সেগুলোও নাকি তুরস্ক বা এই ধরনের দেশগুলোতে কথা হচ্ছে। তো চারটা বড় বড় দেশ পৃথিবীতে এখন, ভারত আমাদের নেবারিং কান্ট্রি, আমাদের মিত্র রাষ্ট্র, হুম, হুম, আমরা যত কথাই বলুক, বাংলাদেশে যে যাই বলুক, এটাই আমাদের সত্যি কথা যে আমাদের তিন দিকে ভারত। ভারত, মিয়ানমার, মিয়ানমার পাওয়ারফুল না হলে মিয়ানমারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা রিলেশনশিপের একটা ব্যাপার আছে। কিন্তু ভারত, চায়না, রাশিয়া এবং আমেরিকা, যেটা আপনি বললেন, এই চারটা রাষ্ট্রের কথা। এবং যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, একটা কথা প্রায় হয়তো বাংলাদেশে মানে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে, বাংলাদেশ আমেরিকান ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এবং ওরাই চালাচ্ছে। কিন্তু মূলত 11 মাসে 17 মাসে আমরা দেখলাম পুরোটাই মিথ্যা কথা, পুরোটাই প্রোপাগ্যান্ডা ছিল, অ্যান্টি ভারত একটা বিদ্বেষ ছড়িয়ে আসা। কিন্তু আরেকটা কথাও চলতো কিন্তু জানেন, এই সরকার পতনের পরে আমি বলবো না, আমি অনেক জায়গা থেকে আমি অবাক হয়ে শুনতাম বলতো এই সরকার পতনে শুধু ডিপ স্টেট না, ভারতের চাইছে সরকার পতন হয়ে যাক। আপনি তো ভারতে আছেন, আপনি এটাতে আমার আমার কাছে হাসি পায় কেন? সবচেয়ে বেশি বেকায়দায় তো কোনো রাষ্ট্র থাকলে যেটা ভারত, সরকারটা পতন হয়ে যায়। এবং আমরা জানি যে আওয়ামী লীগের সাথে সরকারের সাথে ভারতের যে কোনো, কংগ্রেস বলেন বিজেপি বলেন, সবার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। বাজপেয়ী জি চেয়েছিলেন একটু ডিফারেন্ট ওয়েতে, কিন্তু এটা কাজ করে নাই। তো সেটা ডিফারেন্ট। কিন্তু এই প্রসঙ্গটা, এবং নরেন্দ্র মোদীজির সাথে শেখ হাসিনা একটা ভালো সরকারের ভালো রিলেশন আছে। তো এই কথাটা কেন চলে যে ভারতও চাইছে এই সরকার পড়ে যাক, বাংলাদেশ খুব এগিয়ে যাচ্ছে এই জন্য নাকি চাচ্ছে? এটাও একটা ইয়ে ছিল আর কি, প্রোপাগ্যান্ডা ছিল। এটা কেন? দেখুন আজকের সেমিনারে এই প্রসঙ্গটা নিয়ে একটু আলোচনা হয়েছে, মানে ওকে। ভারতের অংশগ্রহণ বা ভারতের হস্তক্ষেপ নয়, এটি হয়েছে শেখ হাসিনা আহ, এবং ভারত, এটা নিয়ে আলোচনা হয়েছে। সেই ওকে। আলোচনাটায় বিনা সিকটিকে একজন প্রশ্ন করেছিলেন, উনি ভদ্রলোক যিনি প্রশ্ন করেছিলেন উনি ইন্ডিয়ান নেভির একজন অফিসার, ওকে। আমি নাম বলছি না। তো ওকে। এই এই ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে
আহ, ভারতের কাছে শেখ হাসিনার বিকল্প নেই কেন? শেখ হাসিনাকে কেন ইন্ডিয়া আশ্রয় দিয়ে রেখেছেন, বা হুম, ওনার জন্য তো আজকে ভারত বাংলাদেশ সম্পর্কের গল্প বলা হচ্ছে যে হুম, অবনতি হচ্ছে, তো ওনাকে তৃতীয় কোনো দেশে কেন ভারত পাঠালো না বা পাঠাচ্ছে না? তো খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তো উনি বিনা সিক্রিয়েটার খুব চমৎকার একটা জবাব দিলেন। উনি বললেন যে দেখেন, 15 বছর একটানা বাংলাদেশে শেখ হাসিনার সরকার ছিল, লাস্ট গভর্নমেন্ট। হুম, উনি ওর আগেও 5 বছর ছিলেন। আমি তৎকালীন সময়ে ভারতের, যখন উনি আহ, ওনার সরকার চলে যায় 1996 সরকার, 2001-এর পর আমি বাংলাদেশে একটা সময় হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করি, এবং আমি ওই বাংলাদেশটা দেখেছি যখন শুধু বিএনপি না, বিএনপির অ্যাসোসিয়েট ছিল জামাত ইসলাম। জামাত ইসলাম। তো আমি সেই জামাত বিএনপির শাসনটা দেখেছি, নিজ চোখে দেখেছি। হ্যাঁ, এবং আমি সেখানে দেখেছি যে ভারত কেন তাদেরকে অপছন্দ করতে হবে। সেই অভিজ্ঞতা নিয়েই আমি ভারতে ফিরেছিলাম। এবং দেখেন, 15 বছর বাংলাদেশে শেখ হাসিনার শাসন ছিল। শেখ হাসিনার সঙ্গে আমাদের কি পাওয়ার ছিল সেটা বড় কথা না, কিন্তু শেখ হাসিনার দেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্ত করা যায়নি, কোনো সুযোগ দেওয়া হয়নি। তো শেখ হাসিনাকে আমরা বন্ধু হিসাবে ভাববো না শত্রু হিসাবে ভাববো? উনি পাল্টা প্রশ্ন করলেন এই নেভি অফিসারকে। তো উনি বলছেন নিশ্চয়ই বন্ধু, উনি তো আমাদের বন্ধু, তাহলে বন্ধুকে আমরা আশ্রয় দেবো কি দেবো না? তো এটা হচ্ছে যে ভারতের ব্যাপারটা হলো যে ভারত সবসময় চেয়েছে তার পাশে আরেকটা নতুন পাকিস্তান তৈরি না হোক। 1971-এ তারা মুক্তিযুদ্ধে কেন সহযোগিতা করেছিল? অনেকেই বলে নিঃস্বার্থ, আমি বলি না, নিঃস্বার্থভাবে ভারত বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। ভারত স্বার্থ ছিল যে ভারতের পাশে পাকিস্তানের এই অংশটুকু না থাকুক। কেন না থাকুক? কারণ ওটা আরেকটা জঙ্গি রাষ্ট্র হলে ভারতের জন্য সেটা হুমকির কারণ হবে, হুমকির নিরাপত্তা কারণ। বিঘ্নের কারণ হবে। তো ভারত বাংলাদেশের মানুষের পাশে এ কারণেও দাঁড়িয়েছিল। কিছুটা তো স্বার্থ ছিলই, তার মধ্যে এটা একটা। কিন্তু নিঃস্বার্থতাও ছিল যে নিরস্ত্র বাঙালির উপর যখন হত্যাযজ্ঞ শুরু হয় পাকিস্তানি, তখন ইন্দিরা গান্ধীর মন কেঁদে উঠেছিল। তাই উনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ঝাঁপিয়ে পড়েছিলেন, এটাও সত্য। উনি এই সময় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন। ওই সময় 1971 সালে উনি 265 কোটি টাকা খরচ করেছেন বাংলাদেশের মানুষের জন্য, তাদের খাওয়া পড়ার জন্য। তো বিনা এটা সিটি তো, কি অ্যান্সার দিলেন? তো এটাই বললাম যে বিনা সিকটির বক্তব্যটা ছিল এরকমই, যে কেউ ডাকাতকে ঘরে আনে না, বন্ধুকেই ঘরে আনে। বন্ধুকেই ঘরে আনে। তো তো শেখ হাসিনা আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু। সে যে, তোমরা বলছো সে কি অপরাধ করেছে? সে অপরাধ করেছে যে 3টি ইলেকশন হয়েছে, যে 3টি ইলেকশনে অংশ নেয়নি বিরোধী দল। কে বলেছে অংশ নেয়নি? বলেছে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় 2008 সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে শেখ হাসিনার সরকার। তারা 2012 বা 13 সালে বাংলাদেশে পঞ্চম সংশোধনী নামে একটি সংশোধনী আনেন। সেখানে বলা হয় যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার সুযোগ রয়েছে। সেই সংবিধানের অধীনেই 2013 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2018 সালে সেই নির্বাচনে কারা আসছে কারা আসছে না সেটা তো তাদের ইস্যু না। সংবিধানের আলোকে নির্বাচন অনুষ্ঠান বাধ্যতামূলক, সেটি তারা করেছেন। বিএনপি না আসলে সেই দায় আওয়ামী লীগের না, জামাত না এলে সেই দায় আওয়ামী লীগের না। 2018 সালে নির্বাচনে তাহলে 13-তে এলেন না 18-তে কেন এলেন? উনি প্রশ্ন 14তে করলেন। এলেন, 14তে নির্বাচন করবেন। 14-তে, হ্যাঁ হুম। 14-তে এলেন না 18-তে কেন এলেন? তো উনি প্রশ্ন করেছেন, তাহলে 18-তে বিএনপি তো অংশ নিয়েছে নির্বাচনে, কেন এলেন? নিয়েছে। কেন এলেন? আবার আপনি 24-এ না, কিন্তু সংবিধানকে ভায়োলেট করে তো শেখ হাসিনার পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব ছিল না। এবং কোন আপনি নির্বাচন, রাজনৈতিক দল ব্যানও ছিল। হ্যাঁ, আপনি নির্বাচনে এসে সংসদে প্রতিনিধিত্ব করে, সংসদে আইন চেঞ্জ করে আপনি আপনার মনোনীত সরকার ব্যবস্থা কায়েম করে নির্বাচনের দাবি তুলতেন। আপনি তো সেটা তোলেননি। আপনি সেটা না তুলে আপনি আমেরিকার চক্রান্তে, উনি আমেরিকাটা বলেননি, উনি বলেছেন যে বিদেশিদের চক্রান্তে পা দিয়ে আপনি একটা সরকারকে উৎখাত করলেন। শেখ হাসিনা ভিকটিম। তো একজন ভিকটিমকে আমরা দালাইলে আমাকে আশ্রয় দিয়েছি না? আমরা ইয়েকে, আফগানিস্তানের হামিদ কারজাইকে আশ্রয় দিয়েছি হামিদ না? কার্যে, হ্যাঁ। তো আমরা কেন শেখ হাসিনাকে আশ্রয় দেব না? উনি তো এমন দালাই না যে লামা। উনি, হ্যাঁ। তো এটি এটি ছিল ওনার স্পষ্ট বক্তব্য। তা আপনি যেটি প্রশ্ন করেছেন আমি সেই প্রশ্নের দিকে যাই, যে দেখুন, বাংলাদেশে তো আমরা RAW এবং ভারতীয় শুনতে শুনতে আমি তো বড় হয়েছি। এবং আমাকে তো প্রচন্ডভাবে বলা হয় যে আমি ভারতের দালাল, RAWর দালাল। তো এটা আমার, আমাকেও বলে। আমি আমি তো নিজে থেকে, শোনেন, আমি তো নিজে থেকে কখনো এত বড় উপাধি পাওয়ার সত্ত্বেও আমি নিজেই জানি না যে RAW বা
এই ভারতের দালাল কিভাবে হতে হয়। তো হতে পারলে তো ভালোই হতো, কারণ অন্তত একটা ঋণ শোধ করা যেত, যে একাত্তরের ঋণটা, কারণ আমার পরিবার এর সদস্যরা একাত্তরে ভারতে আশ্রয় নিয়েছিল এবং 54 বছর পরে আমার সপরিবারে এখন আশ্রয় নিতে হচ্ছে। তো এই দেশের দালালি করতে পারলে অন্তত কিছুটা তো ঋণ শোধ হতো। তো শোনেন, একটা বিষয় আমি আপনাকে বলি, ভারত বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, তার পাশের প্রতিবেশী। প্রতিবেশী হিসেবে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব আছে, ভালোবাসা আছে, আহ কি বলে এটাকে, যে রাগ অনুরাগ বিরাগ আছে। রাগ কিন্তু অনুরাগ আছে, আবার উম, কনসার্নও তো আছে, কারণ তার তো হ্যাঁ, সব এবং পাশেই তো বাংলাদেশ। সেটাই বলছি, কিন্তু ভারত বাংলাদেশ নিয়ে শুধু থাকলে পড়ে থাকলে হবে না, ভারত সারা পৃথিবী নিয়ে খেলে, ভারত সারা পৃথিবী নিয়ে খেলে। তো সেই রাইট। খেলার মধ্যে বাংলাদেশ একদম, মানে কি বলবো, এক মহাসমুদ্রের মাঝে বাংলাদেশ একটা মাত্র এক ফোঁটা জল। জল। তো সেই জল নিয়ে ভাববার সময় ভারতের নেই যে ওখানে যে আস্তানা কাটতে হবে। আর এডাব্লিউ ইন্টারন্যাশনালি খেলে, আর এডাব্লিউ অন্য লেভেলের খেলে। যারা আর এডাব্লিউ সম্পর্কে যে ধারণা আছে তারা জানে যে আর এডাব্লিউ কোন লেভেলে খেলে। খোকন ভাই, এবং এখানে এবং আচ্ছা আপনি, বলেন। হ্যাঁ, এবং আপনি দেখেন যে আজকে আমেরিকা কেউ তেল মারতে হচ্ছে ভারতকে, রাশিয়ার প্রেসিডেন্টকে খারাপ সময়ে যুদ্ধ বিগ্রহ রেখে ভারত এসে হাজিরা দিতে হচ্ছে। তা নিয়ে চীনের কোনো আপত্তি নেই, চীন আবার উৎসাহ দিচ্ছে। উৎসাহ আবার দিচ্ছে। দেখেন কতগুলো ঝামেলা, তার মধ্যে যে রাশিয়ান প্রেসিডেন্টের অনুরোধে নরেন্দ্র মোদী চায়না ভিজিট করছেন। করছেন। সুতরাং মানে আন্তর্জাতিক রাজনীতিতে ভারত বা আরএডাব্লিউ যাদের নিয়ে বাংলাদেশের মানুষ কথা বলে, ওরা এ সম্পর্কে ধারণাই রাখে না। ওরা যা বলে ওটার কোনো অর্থও নেই, ওটার কোনো সত্যতাও নেই, ওটার কোনো ইস্যুও নেই। একজন একটা কমেন্ট করেছে, ইন্টারেস্টিং, ওনার নাম কি, অনুগণ বা এরকম, আমি যদি ভুল করে থাকি আমার উচ্চারণ করতে মাফ করবেন। বলছে অগাস্ট 2024-এ জাতীয় মিডিয়া পুরাই ভারতীয় মিডিয়া পুরোই হাসিনা গভর্নমেন্ট বিরোধী ছিল কেন? দেখুন, ভারতীয় মিডিয়া পুরাই ছিল, এটা প্রথমত একটু ভুল ইনফরমেশন। দ্বিতীয়ত হলো যে কিছু মিডিয়া ভারত ছিল, কারণ তারাও, ভারত কখনো মিডিয়া নিয়ন্ত্রণ করে না। ভারত ওইভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করে না যেভাবে বাংলাদেশের শফিক করছে বা ইউনুস করছে। ভারত মিডিয়া নিয়ন্ত্রণ করে, ধরুন কথার কথা, গণমাধ্যম তারা তাদের পার্টি বা তাদের পার্টির অনুগত ব্যবসায়ী বা দল থেকে সেটাকে কিনে নেওয়া হয় বা তার মালিকানা নিয়ে নেওয়া হয়। এই ধরনের করে তারা তাদের আইডিওলজি সেখানে অ্যাপ্লাই করে। কিন্তু ভারতের গণমাধ্যমে কি প্রকাশ হবে কি প্রকাশ হবে না, সেটা শফিক বা ইউনুসের মধ্যে কেউ নির্ধারণ করে দিচ্ছে না, দেয় না। তো জুলাই আগস্ট স্বচ্ছ চোখে দেখতে তো ভারত এর মিডিয়াগুলো, সাংবাদিকরা যারা একটু প্রগতিশীল বা একটু অন্য ধারণার, তারা তো ভেবেছিল এটা ছাত্র আন্দোলন। কেন আমার দেশে যারা আজকে হঠাৎ করে ঘুরে গেছে তাদের অনেকেই তো সেটাকে ছাত্র, তাদের তো তাদের ডিপি লাল করেছিল, করেনি? তারা এখন ফিরে এসে আন্দোলন করছে না এই ইউনূসের বিরুদ্ধে? তো ভারতের মিডিয়ার কিছু মিস ইনফরমেশন গেছে তখন, সেটি মূলত আমি মানে আমার কাছে যে ইনফরমেশন আছে সেটি ছিল একটি বিদেশি রাষ্ট্রের পিয়ার, একটা বিদেশি রাষ্ট্রেও দিল্লি কেন্দ্রিক তারা একটা পিয়ার করেছিল তখন, যে বাংলাদেশে এটা ছাত্র আন্দোলন, এই আন্দোলনে মানুষ হত্যা করা হচ্ছে। এবং আমি আপনাকে, আমার এই ভাই যে ভাই প্রশ্ন করেছেন তার জ্ঞাতার্থে জানাই, বা উনি যদি জেনে থাকেন যে যেদিন আবু সাইদ নামে ছেলেটা মারা গেলেন, বেগম হ্যাঁ। বেগম রোকেয়ার, এই আবু সাইদ মারা যাবার পর একটা মাত্র টেলিভিশন চ্যানেল বাংলাদেশ থেকে, ঢাকা থেকে লাইভ দেখিয়েছিল। জানেন সেই চ্যানেলটার নাম কি? সেই চ্যানেলটার নাম আল জাজিরা। আল হুম। জাজিরার, আল জাজিরা কিভাবে, বাংলাদেশে সেদিন তো ইন্টারনেট শাটডাউন ছিল, তাহলে আল জাজিরা কিভাবে ইন্টারনেট পেল? আল পেল। জাজিরা, আল জাজিরা ইউএস এম্বাসির স্যাটেলাইট ইউজ করে, ফোন ইউজ করে, ইন্টারনেট ইউজ করে এই খবর করেছিল, যেটি পরবর্তীতে তানভীর চৌধুরী, মানে আল জাজিরার যে ঢাকা করেসপন্ডেন্ট, সে ইন্টারভিউতে বলেছে। সুতরাং মেটিকুলাস ডিজাইন ছিল, ভারতকেও বিভ্রান্ত করা হয়েছে জুলাই আগস্টে। দিস ইজ দ্য পয়েন্ট। ভারতের মিডিয়াকে বিভ্রান্ত করা হয়েছে, ভারতের কূটনৈতিকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু না, ভারতীয় মিডিয়া এই আন্দোলনকে সমর্থন জানিয়ে লিখেছিল সেটা না, সেটা আমি বলি না। ভারতীয় মিডিয়া বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়েছে তখন, এটা আমি এখনো বলি, আমি আজও বলেছি। আশা করি ভাই আপনি আপনি মানে ওনার আমাদের অতিথির কথাটা বুঝলেন। কিন্তু আমিও একটা কথা বলবো, আপনি যে প্রশ্নটা করলেন যে ভারতীয় মিডিয়া জুলাই এবং অগাস্টে, স্পেশালি অগাস্ট, আবার বাংলাদেশি মিডিয়া ইভেন তো জুলাইতে বাংলাদেশি মিডিয়াগুলো যেভাবে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছে এবং মৃত্যু নিয়ে,
আন্দোলন নিয়ে যেভাবে প্রচার প্রচারণা করেছে, শেখ হাসিনা সরকার তো তখন ক্ষমতায় ছিলেন। তো সেটাকে আপনি কিভাবে বলবেন যদি ভারতীয় মিডিয়া করে থাকে? শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার শুধু মিডিয়া তো অনেক মিথ্যা শুধু সংবাদ ভারত দিয়েছে। লোপা মনে আবার আছে শুধু আপনার সেটা ভাই, সেটা খোকন ভাই? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সেটা শুধু ভারতীয় মিডিয়া নয়, সেটা ইন্টারন্যাশনাল মিডিয়াতেই এ ধরনের প্রোপাগান্ডা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে তো। ছড়ানো হ্যাঁ। হয়েছে না? বাংলাদেশের হুম। মিডিয়া তো বলেছে যমুনা টিভি কিরকম করে করে ঘুরে ঘুরে কি কি যমুনা টিভি না, অনেক টেলিভিশনই অনেক করেছে, অনেক টেলিভিশন টেলিভিশন। আছে। প্রত্যেকটা ইভেন তো ৭১ টিভি তো আমি দেখেছি। আমি হ্যাঁ, বাইরে থেকে দেখতাম। মনে হতো না জানি কি হয়ে গেছে। তারপরে তো একদম। ধীরে 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 এগুলো বোঝা গেল। যাই হোক, আমরা এখন ওই প্রসঙ্গতেই থেকে একটু সরে আসি। আশা করি আপনারা বুঝতে পারবেন, আমাদের দর্শক আশ্বস্ত হয়েছেন কথা শুনে, খুশি হয়েছেন। তো আমি যেটা বলতে চাই, তাহলে এই যে ভারত, যুক্তরাষ্ট্র, চায়না এবং চায়না কোম্পানির সাথে কি বলে, চায়না বলে আমাদের নীলফামারীতে হসপিটাল বানাচ্ছে, চাইনিজ একটা কোম্পানিকে দিয়েছে। এই যে একটা ত্রিমুখী মানে চতুর্মুখী, ইদানিং আবার মানে ভ্লাদিমির পুতিনও ইন্ডিয়া সফর করে আসলেন, তখন একটা কথা চলছিল যে মিস্টার পুতিনের সাথে নাকি শেখ হাসিনার কথা হয়েছে, কিছু একটা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এইরকম অবস্থায় অনেকে আবার বলে ওয়াশিংটন ডিসি, আই মিন আমেরিকা, এখনো ইউনুসের সাথে। সেই কারণে আমেরিকা যদি না তাদের পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করছে না বলেই ইউনুস সরকার যা ইচ্ছা তাই করছে আমেরিকা এবং পাকিস্তানের ইয়াতে, এবং টার্কি মুসলিম ব্রাদারহুড। আসলে আমেরিকা কার সাথে আপনি বুঝতে পারেন ওইখানে বসে থেকে? আমি এই জন্য জানতে চাই আপনার কাছ থেকে। না, দেখুন, একটা জিনিস আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই। সেটা আমার বুঝা বা না বুঝার ইস্যু না, এটি ওকে, বাস্তবতা। বাস্তবতাটা হচ্ছে যে আমেরিকা যদি ইউনূসের সঙ্গে থাকতো তাহলে ইউনূস এইভাবে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে পালানোর চেষ্টা করতেন পালাতন না। চেষ্টা করুন, নাম্বার না, ওয়ান। হ্যাঁ। কারণ ইউনূস ইউনূস ব্যাপকভাবে আহ, আহ, মানে বিশ্বের সমর্থন হারিয়েছে। এর হুম। দুটি কারণ। একটি কারণ হচ্ছে যে ডিপ স্টেট করা তার পক্ষে, ডিপ স্টেটের যে প্ল্যান সেটা বাস্তবায়ন করা ইউনূসের পক্ষে বাংলাদেশে সম্ভব না। দ্বিতীয়টি, বাংলাদেশে যে জঙ্গিবাদী সরকার ব্যবস্থা কায়েম হয়ে গেছে বা বাংলাদেশের জঙ্গিবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, এইটাকে সমর্থন দেওয়ার সুযোগ আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন বা আহ, মানে আহ, কি বলে এটাকে, যে ইউরোপের দেশগুলো নেই। তো যে কারণে এখানে ওই উভয় সংকটে পড়ে গেছে। এরাও পড়ে গেছে, ইউনূসও পড়ে গেছে। দেখেন, ইউনূস কি ইসলামিক চিন্তা চেতনার মানুষ কখনো ছিলেন? বা তার মধ্যে কখনো ইসলামিক ধারণা ছিল? এখন সে বাংলাদেশের, আমি বলি বাঙ্গু মুমিনদের সে এখন ইমাম। এমন যদি হয় যে বায়তুল মোকাররমে শুক্রবারে উনি নামাজ পড়াতে যাবেন, আমার মনে হয় যে বাংলাদেশের যত মৌলানারা আছে সব এই জঙ্গি ভাবাপন্ন সবাই বায়তুল মোকাররমেই শুক্রবারে নামাজ আদায় করবে ইউনূসের পিছনে। ভাবটা এরকম হয়ে গেছে। তারা বলছে না, তারা তো যে বলে এই যে কিছু লোকজন রাতের এই যে কথা বিক্রি করে খায়, ওয়াজ মাহফিল করে, এদের বক্তাদের বক্তব্য শোনেননি যে ইউনূস তাদের কাছে মনে হচ্ছে যে স্বয়ং নবী হিসাবে আবির্ভূত হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, তো হয়তো আল্লাহ যদি কোরআনে সেটা নিষিদ্ধ না করে যেতেন যে নবী আর আসবে না, ওরা হয়তো ইউনূসকে নবী বানিয়ে দিতেন। চালিয়ে দিত, হ্যাঁ। হ্যাঁ, চালিয়ে দিতেন যে উনি আমাদের নবী। তো সুতরাং পরিস্থিতি তো একটু ভিন্ন দিকে চলে গেছে, যে কারণে আমেরিকার সমর্থন এখন বাংলাদেশের এই এই সরকারের বিরুদ্ধে নেই। আমেরিকা এখন নতুন খেলায় আছে যে বাংলাদেশে যেহেতু আমেরিকা একটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্তি হিসেবে চিহ্নিত হয়ে গেছে, তারা ভিতরে বাইরে মোটামুটি বুঝে গেছে যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তি। সুতরাং আমেরিকা চাইছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলকে বা রাজনৈতিক জোটকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেওয়া যায় কিনা। যে কারণে তারা কিন্তু আওয়ামী লীগের মতো, তারা গণতন্ত্রের কথা বলে, তারা অনেক কথা বলে, কিন্তু দেখেন আহ, বাংলাদেশে একটা জরিপ যদি কোনো পত্রিকা বা কোনো সোশ্যাল মিডিয়া হয়, আপনি কি দেখেন? সেখানে 60-70% মানুষ বলে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। প্রথম আলো রিসেন্ট জরিপে 72% মানুষ 70। বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দিবে। কিন্তু আমেরিকা তো বলছে না যে আওয়ামী লীগকে ফেরত দিতে হবে। আমেরিকা তো এতদিন বলে এসছে হিরো আলম, হিরো আলমকে তো চেনেনি। হিরো আলমকে হ্যাঁ, মারলে হিরো আমেরিকা আলম গান, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হ্যাঁ, হিরো ইনফ্লুয়েন্সার। আলমকে হিরো আলমকে মারা হয়েছিল, কেউ মেরেছিল, তা নিয়ে আমেরিকান আমার এম্বাসি মনে বিবৃতি আছে দিল। এটা, খবরটা তখনই অথচ চিনছি আওয়ামী লীগের ওনাকে, মতো হিরো অথচ আলমকে। আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দল, তাদেরকে একটা নোটিশ জারি করে, একটা প্রজ্ঞাপন জারি করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো, যাদের লাস্ট জনসমর্থন ভোটের হিসাবে 48%।
তা নিয়ে তো আমেরিকা কোনো কথা বলে না, তা নিয়ে তো আমেরিকার কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমেরিকা কি খেলছে? আমেরিকা আসলে আওয়ামী লীগকে বাদে যা কিছু বাংলাদেশে হয়ে যাক সেটা খেলছে। বাট এটা আমি আপনাকে ইনশিওর করতে পারি যে আমেরিকা এখন ইউনূসকে আর সমর্থন করছে না, এখন আর করছে না। আর আরেকটা ইস্যু যে আপনি যেটা বললেন যে দেখেন, ভৌগোলিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে ভারত, রাশিয়া এবং চীন, তাকে বাদ দিয়ে বাংলাদেশে অপারেট করায় আমেরিকার সুযোগ নেই। কারণ তারা যদি মনে কারো করে না যে কারো সাপোর্ট লাগবে। তারা যদি মনে করে পাকিস্তানকে দিয়ে তো বাংলাদেশ অপারেট করা যাবে না, যাবে না। যাবে না। দেখেন এই যে কত ভয় আতঙ্ক, পাকিস্তানের জেনারেলরা আসতে, আইএসআই এর কর্মকর্তারা ঘাঁটি গাড়ছে, ক্যান্টনমেন্ট গুলোতে আইএসআই রয়ে গেছে, সরকারে আইএসআই এর প্রতিনিধি আছে, রাজনৈতিক দলগুলো আইএসআই এর কথায় উঠছে বসছে, কে নেতা হবে না হবে আপনি বললেন সেটা নির্ধারণ করছে। সেই অবস্থাতে তো ঢাকা ইউনিভার্সিটিতে পাকিস্তানের পতাকায় কে বাচ্চারা ক্লাসে যাচ্ছে, পায়ে মারিয়ে যাচ্ছে না? হ্যাঁ, গোলাম আজমের ছবি ওখানে চিপকে রাজাকার অ্যাবসলিউটলি, রাজাকার লিখছে। অ্যাবসলিউটলি। তো সেখানে আপনি সেই সাহসটা কারা দেখাচ্ছে? সেই সাহসটা এখনো বাঙালির আছে, এটা বাঙালির রক্ত। আমি তো বলি যে এটা তিতুমির, এটা ক্ষুদিরাম বসু, এটা প্রীতিলতা, এটা নেতাজি সুভাষচন্দ্র এবং সর্বোপরি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, যারা মৃত্যুকে ভয় করে না। অন্তত আপনি একদম বাদ দিয়েন না আজকে হয়তো ক্ষমতার জন্য, শক্তির জন্য, সাহসের জন্য অনেক কিছু বলতে পারছে না মানুষ, কিন্তু চেতনা তো বিলিয়ে দেয়নি, বিকিয়ে দেয়নি, কেউ দেয়নি। আছে, ধারণ করে আছে, লালন করে আছে। আজকে ওই যে যেটা বললাম যে আওয়ামী লীগের নানা ভুল, আমি তো বলি যে আওয়ামী লীগ তো নিজে ডোবেনি, আওয়ামী লীগ সারা জাতিকে ডুবিয়েছে, আওয়ামী লীগ সারা দেশটাকে ডুবিয়েছে। আওয়ামী লীগের ভুলগুলোতে আজকে সমস্ত বাংলাদেশ সাফারার, বাঙালি জাতি সাফারার। আজকে বাঙালিরা, বিশ্ব বাঙালি আজকে সাফারার। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে ফিরতে হবে। আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে ফিরলেই বাংলাদেশটাকে উদ্ধার করা সম্ভব। সেই জায়গাটা তৈরি হচ্ছে এবং মানুষ সেই অপেক্ষায় আছে, একবার শুধু ডাকের অপেক্ষায় আছে, ঐক্যের এবার অপেক্ষায় এবার আছে। আসি, আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি বলেন মানুষ শুধু ডাকের অপেক্ষায় আছে এবং আম, আমেরিকা চাচ্ছে, ওয়াশিংটন ডিসি চাচ্ছে, আম, যেই আসুক ক্ষমতায়, আওয়ামী লীগ বাদে। মানে বোঝা যাচ্ছে যে আমেরিকা ভার্সাস আওয়ামী লীগ, ব্যাপারটা ওরকমই হয়ে গেছে, যে আমার আওয়ামী কাছে লীগ তাই না মনে আসুক। হয়। হ্যাঁ, আওয়ামী লীগ না আসুক। আবার বাংলাদেশের মানুষ এখন ডাকের অপেক্ষায় আছে। বাংলাদেশের মানুষের এখন জরিপে, ভোট জরিপে 70 to 75% ভোট প্রথম আলোর জরিপে আওয়ামী লীগের পক্ষে। তারা চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক বা আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় হোক। এই অবস্থাতে, এবং এটাও শোনা যাচ্ছে যে আওয়ামী লীগে শেখ হাসিনা প্রধান থাকবেন, কিন্তু নেতাদের অনেক পরিবর্তন হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের যে দ্বিতীয় সারির নেতা বা শেখ হাসিনার পরের যে প্রথম সারির নেতারা, সাংগঠনিক সম্পাদক, মানে সাধারণ সম্পাদক, এরা দৃশ্যমান দেখা যাচ্ছে, এনারাই কথা বলছে। এই অবস্থায় আওয়ামী লীগ আসলে কিভাবে ফিরবে? আপনার কি মনে হয় আওয়ামী লীগ ফিরতে পারবে? আওয়ামী লীগ ফিরলে কিভাবে দেখুন ফেরা আমি উচিত? আপনি একজন লেখক হিসেবে, একজন চিন্তক হিসেবে, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আপনি দেখুন কি বলতে চান? আমি একটা সাংবাদিক। জিনিস আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ার করিল, আওয়ামী লীগ অবশ্যই ফিরবে, এটি আমি ওকে। জোরের সঙ্গেই বলছি। আর দ্বিতীয়ত কেন ফিরবে, কিভাবে ফিরবে, এই প্রশ্নটির প্রথম উত্তর হলো যে আপনাকে একটু ইতিহাস বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যায় যেতে হবে। সেটি হলো যে আহ, আপনি 1949 সালে বোধহয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম। তো সেই থেকে শুরু করে আজ অবধি যতবার বাংলাদেশে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বিপদে পড়েছে, তখন ছোটখাটো বিপদে আওয়ামী লীগ কখনো পড়ে নাই। আওয়ামী লীগ একটা বিশাল বড় ধরনের বিপদের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বারবার মানে ঘুরে দাঁড়াতে হয়েছে। সেটা 1975-এ হয়েছে, সেটা 2001-এ দেখেছি, মানে আমাদের স্মরণকালের গল্প যদি বলি। 71-এ তো হয়েছে, 71-এর আগে বঙ্গবন্ধুর ফাঁসির অর্ডার হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়েছে, তারপরে শেখ হাসিনার দেশে ফেরা, 2001 সালে গ্রেনেড হামলা, এভাবে নানাভাবে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তো আওয়ামী লীগ বারবার ফিরেছে। তো এবার ফেরাটা আর একটু দুঃসাহ, এটা আমি স্বীকার করি বা স্বীকার করব, কিন্তু অসম্ভব নয়। দুঃসহ এই কারণেই বলছি যে আহ, আওয়ামী লীগের সভানেত্রী বা প্রধানমন্ত্রী যিনি, শেখ হাসিনার বয়স এখন অনেক, 78, এবং
উনার দলে যারা দ্বিতীয় সারির নেতা রয়েছে তারা দীর্ঘদিন রাজনীতির মাঠে অনেকটাই বিচ্ছিন্ন, মানে জনসমর্থন ছিল না তা নয়, কিন্তু নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কেন? টানা 15 বছর রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকার কারণে রাজনীতির চেয়ে সরকারে তারা প্রাধান্য বেশি দিয়েছিল। স্বাভাবিক কারণে সাধারণ জনগণ নেতাকর্মীদের সাথে তাদের একটা ডিস্টেন্স তৈরি হয়, যে ডিস্টেন্সটা ঘুচাতে আহ, উদ্যোগ নিতেই পারেনি আওয়ামী লীগ, তখনই সরকারের পতন হয়ে গেছে। এবং শেখ হাসিনা লাস্ট সম্মেলনে বা পরবর্তী সরকার গঠন করে বলেছিলেন যে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্বিবেচনা বা পুনর্নির্মাণ করা হবে, আপনার যদি মনে থাকে 2024-এর সরকার গঠনের পর, এবং নতুন নেতৃত্ব আসবে। উনি বলেছিলেন যে আপনি তো আরেকবার প্রধানমন্ত্রী হলেন, এরপরের নেতৃত্বকে উনি কিন্তু বলেছিলেন যে এবার নতুন নেতৃত্ব আসবে এবং নতুন করে দল সাজানো হবে। তো তারপরেই তো সরকারটি পড়ে গেল। তো সেই অবস্থা থেকে আসলে নেতৃত্ব তো ছিল না, নতুন নেতৃত্ব বা বিকল্প নেতৃত্ব ছিল না। স্বাভাবিক কারণেই এখন পর্যন্ত শেখ হাসিনাকে একাই লড়াই করে যেতে হচ্ছে। এই যে যত নেতাদের কথা বলেন, দ্বিতীয় সারি তৃতীয় সারির নেতা, এদের কোনো কথায় কোনো কাজ হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এদের কোনো ক্ষমতাও নেই, কারণ এরা বিচ্ছিন্ন হয়ে গেছে। একমাত্র শেখ হাসিনাই জনপ্রিয়তায় বলেন, কানেকশনের দিক দিয়ে বলেন, সংযুক্ততার দিক দিয়ে বলেন, শেখ হাসিনাই আছেন। এবং উনিই গত 14-15 মাস ধরে যুদ্ধটা করছেন। এবং উনার যুদ্ধ একটু এবার ডিফারেন্ট, এবং সেই ডিফারেন্ট ওয়েতেই উনি যুদ্ধ করছেন। আর যুদ্ধের কৌশল তো যুদ্ধের সাথে ফাঁস করা যায় না, সেটা আমি বলবো না যে উনি কিভাবে যুদ্ধ করছেন। কিন্তু উনি যে যুদ্ধটা করছেন সেটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, আহ, যে যুদ্ধটা দরকার এখন, সেই যুদ্ধটাই উনি করছেন। এখন আসলে এই মব সন্ত্রাসী, এই জঙ্গিদের বিরুদ্ধে মাঠে নেমে যুদ্ধ করে দেশে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব নয়, এটি উনি জানেন, উনি বোঝেন। যেভাবে সম্ভব, যে সুযোগ করা দরকার সেটি উনি তৈরি করছেন। এটি হচ্ছে আওয়ামী লীগের এখনকার মতো পরিকল্পনা। আর কবে ফিরবেন এই প্রশ্নের জবাব এখন পর্যন্ত দেওয়ার সময় এখনো আসেনি। কিন্তু দেশের যে পরিস্থিতি শুরু হয়েছে, এই যে আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচন, এটি এই সরকারের বা দেশের যারা আওয়ামী বিরোধী শক্তির জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে, এটাও আমি আপনাকে বলে দিলাম। সুতরাং যেহেতু তারা এই খেলায় পা দিয়েছে, আওয়ামী লীগের ফেরার সময় মানে দ্রুত কাছে চলে এসছে। মানে এই খেলায় পা দিয়ে তারাই আওয়ামী লীগকে আবার ফিরিয়ে একদম, আনবে। মানে এই একদম। নির্বাচনের খেলা না খেলে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় থাকার খেলা খেলতো, তাহলে তো আওয়ামী লীগকে দূরে রাখা যেত বাংলাদেশ থেকে। এটা আমার প্রেডিকশন, আমার উপলব্ধি আপনাকে বলছি। কিন্তু যখন নির্বাচনের খেলায় চলে গেছে, আওয়ামী লীগকে বাদ রেখে দেশ পরিচালনার স্বপ্ন দেখছে, তখনই খেলাটা একটু অন্যদিকে চলে গেছে। আওয়ামী লীগের বোধহয় মাঠে পা রাখার সময় চলে এসছে। আহ, সেটাই, এরকম যদি হতো 5ই আগস্টের পরে ইউনূস এসে যা করলো সেটা না আপনি করুক। হুম। আমি শেষ করি, মানে আরেকটা গল্প দিয়ে শেষ করি, তারপরে আর বলবো না। না, 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 আপনি শিওর। সম্প্রতি সময়ে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, একটা চমৎকার কথা বলেছেন। এই কথাটি আপনি শুনেছেন কিনা আমি জানি না, বা আপনার দর্শকরা শুনেছেন কিনা। উনি বলেছেন যে আওয়ামী লীগকে দূরে রেখে যে নির্বাচনের আলোচনা চলছে, আলাপ চলছে, সেই আলোচনাটাই কি ফলপ্রসূ আলোচনা হবে, বা সেই আলোচনাটা কি আদৌ যুক্তিসঙ্গত আলোচনা? যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ যে 3টি নির্বাচন হুম। বিরোধী দলবিহীন করা হয়েছে, তো সেই আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচনটি হবে সেটি কি গ্রহণযোগ্য হবে? দেখেছেন। তাহলে কেন, তাহলে রেজিম চেঞ্জ হলো কেন? যে রেজিম চেঞ্জের কথা তারা বলছে, তাহলে ক্ষমতার পরিবর্তনটা কেন হলো? সুতরাং ভারত তো এই নির্বাচনকে সমর্থন দেবে না, রাশিয়া দেবে না, হয়তো চীনও দেবে না, হয়তো বড় বড় রাষ্ট্র দেবে না, তাহলে এই নির্বাচন করে লাভটা কি? এই নির্বাচনটা করে লাভ কি? সুতরাং নির্বাচনের যে ডামাডোল বা তফসিলের নামে যা গতকাল দেওয়া হয়েছে, এটি এই আহ, আওয়ামী লীগ বিরোধীদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ খোকন ভাই। আশা করি আমাদের দর্শকদের আপনার আজকের আলোচনাটা ভালো লাগলো, একটু ডিফারেন্ট। আসলে প্রতিদিনকার ঘটনা নিয়ে আমরা দৃষ্টিকোণ একাত্তর চেষ্টা করি, যে ইতিহাস, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মানুষ কিভাবে আমরা ভালো থাকবো, আমাদের যে অসাম্প্রদায়িক রাষ্ট্র, সেই রাষ্ট্রটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। আসলে আমরা ওখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তো আশা করি আমাদের দর্শকদের আপনাদের আলোচনা ভালো লাগবে। আমাদের চ্যানেলটিকে দৃষ্টিকোণ একাত্তরকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমরা মূলত খোকন ভাই লাইভ এত করি না, আমরা রেকর্ড করি। রেকর্ড করার পরে সেটাকে পাবলিশ করি। কিন্তু আজকে মনে হলো, আমি কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া আমার মনে হলো আপনার শোটা একটু লাইভ করি। লাইভটা যাক, তারপরে আমরা ওইটাকে আবার রেকর্ড করে আমাদের দর্শকদের দিব। আশা করি তখন
তা দেখতে পাবে, আপনারা দর্শকরা দেখতে পাবেন। খোকন ভাই, অনেক ধন্যবাদ। আপনি আমাকে সময় দিয়েছেন, বললাম আর আপনি সময় দিয়ে দিয়েছেন। আশা করি আপনাকে নিয়ে এবং আপনি যে বইটাকে নিয়ে কথা বললেন যে ৭১ থেকে ৭৫, এই সময়টাকাটা নিয়ে আমার মনে হয় আপনার সাথে আবারও একটু কয়েকদিন যদি সিরিজ আলোচনা করা যায়, আপনার সময় আমার সময় মিলিয়ে, তাহলে মনে হয় ভালো হবে। দর্শকরা অনেক কিছু জানতে পারবে। তাই না? আপনার আর আমার হয়তো সমসাময়িক বয়স হবে। আমাদের লেন্সে ওই সময়টাকে আমরা কিভাবে দেখছি বা তার পরবর্তী প্রজন্ম আসলে কিভাবে বুঝতে পারে, পড়া উচিত। না পড়লে জানা যাবে না কিছু। এটা হচ্ছে মূল কথা। তো অনেক ধন্যবাদ খোকন ভাই, ভালো থাকবেন। কিছু বললে আপনি বলেন আমাদের না, দর্শকদের আমি জন্য। আমি আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আহ, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত এত সময় ধরে বকবকানি আপনারা শুনছিলেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বাংলাদেশের মানুষের জন্য এখন প্রত্যাশার একটি জায়গা, সেটি হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ১৯৭১, সেই জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে, সেই জায়গাটাকে আমাদের লালন করতে হবে, সেই চেতনায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে। না হলে এই দেশ আমাদের উদ্ধার করা সম্ভব না। এই উদ্ধারের মানে দেশ উদ্ধারের একমাত্রই অবলম্বন আমাদের ১৯৭১। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। এই যে আমাদের খোকন ভাই বললেন, আম আমাদেরকে আমাদের মূল জায়গায় ফিরে যেতে হবে। ১৯৭১ বঙ্গবন্ধুর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। নিজেকে ডিজোন করে টিকে থাকা যায় না। আপনারা সবাই ভালো থাকবেন, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, আপনার দিকে খেয়াল রাখবেন, আপনার বাসার তরুণ-তরুণীকে, মুক্তিযুদ্ধকে জানাবেন, শেখাবেন, দেশকে ভালোবাসতে শেখাবেন। আপনাদের জন্য শুভকামনা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।